কাজ ক্ষমতা শক্তিটা স্টার্ট করব। তো কাজ ক্ষমতা শক্তি স্টার্ট করার আগে আমরা হয়তো এই চ্যাপ্টারে আমাদের কিছু কিছু জিনিসের দরকার পড়তো। ভেক্টরের ইউজ করব, নিউটনিয়ান মেকানিক্সের ইউজ করব, ঠিক আছে? তো ওগুলার কিছু কিছু কনসেপ্ট লাগবে। তো সেগুলো আমি হয়তো শিখাই দেবো বা বলবো যে কিভাবে হবে। আর তাছাড়া কিছু কিছু জিনিস যেগুলো মানে জানা দরকার ওরকম পড়বে না, আমরা সব দেখবো যা থাকবে, যতগুলো ইম্পর্টেন্ট এইচএসসি। তো ক্লাসটা একটু লম্বাই হবে, ভালোই লম্বা হবে, না হলেও তো ধরে নাও তোমার 2.5 ঘন্টার নিচে তো না, একটা লম্বা ক্লাস হবে। তো সবাই রেডি হয়ে থাকো। আর ক্লাস অনেক লম্বা এমন না যে তোমাদেরকে একটানাই পড়া লাগবে, তা না, তোমরা লাইক অনেক লং পিরিয়ডে পড়তে পারো। মানে উদাহরণ হিসেবে আহ, আহ, তোমরা ভাগ ভাগ করে পড়তে পারো, 1 ঘন্টা পড়লে 1.5 ঘন্টা পড়লে, ঠিক আছে, করতে পারো। তো আমরা বেসিক্যালি আমাদের পড়াটা শুরু করি আজকে। প্রথম কথা, আমাদের এখানে কি আছে? কাজ, এক এক করে obviously দেখবো। কাজ দিয়ে আমাদের প্রথম স্টেপটা। কাজ কি? তোমরা আমাকে একটু করো, কি বলো ওর নাম, জানো যে কাজ জিনিসটা কি? কাজ জিনিসটা হচ্ছে যে ভেক্টর, ভেক্টর না, বল এবং বলের দিকে সরণের উপাংশকে আমরা কি বলি? কাজ বলি। এই সংজ্ঞা তো আমাদের 9-10 ছিল। সংজ্ঞা চেঞ্জ হয়নি, সংজ্ঞা ওটাই আছে, সংজ্ঞা তো চেঞ্জ হবে না। এখন শুধু আমরা ওটাতে জাস্ট বড় বড় ম্যাথ করবো এই আর কি। তো চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখে, উদাহরণ আগে সূত্রটা দেখি। তো কথা হচ্ছে, সাপোজ তুমি একটা বল আছে, এই বলটাকে তুমি বল মানে একটা বল, বল বলতে গোল, বল আছে ফুটবল, সেটাকে তুমি একটা এফ বলে ধাক্কা দিলা। আচ্ছা, এফ বলে ধাক্কা দিলা, এফ কি? একটা ভেক্টর রাশি। তাকে তুমি ধাক্কা দেওয়ার পর একটা সরণ দিলা, অবশ্যই সরণ থাকবে, একটা সরণটা কি থাকবে? ভেক্টর রাশি। তাদের মাঝে কি থাকবে? তাদের মাঝে ডট গুণ। কেন ডট গুণ থাকে দেখছি, তো ডট গুণ আমাদের 19-এও ছিল, ঠিক আছে, যাই হোক। তো এইটাই হয়ে যাবে আমাদের কাজ। কাজ কিন্তু ভেক্টর রাশি না। কাজ কি? আমরা এটা মনে রাখবো, কাজ হবে একটা স্কেলার রাশি। স্কেলার, আমাদের স্কেলার, ঠিক আছে। এরপর যেটা কথা, যে এর পরে আমরা কি লিখবো? এরপরে যেটা থাকবে আমাদের ডট গুণন, মানে এফ এস কস, এটা, ঠিক আছে। তো এটা আমাদের কাজের আরেকটা সূত্র, সূত্র তো না, এটা অ্যাকচুয়ালি আমরা ডট গুণনই তো জানি, এটা তো ভেক্টর, আমাদের ডট গুণন ছিল, ডট গুণন। তবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা অনেক সময় অনেকে হয়তো ভুল করে বা অনেকে হয়তো ব্রেন থেকে ছুটে যায়, বা এর থেকে অনেক হার্ড হার্ড ম্যাথ পসিবল, এটা হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডট ই আর, ঠিক আছে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা আমরা লিখব, ঠিক আছে। এরপর তখন আমরা এটাতে যত ম্যাথ করা পসিবল আমরা ম্যাথ তাহলে এক এক করে শুরু করবো, বুঝার ট্রাই করবো। এখানে আমরা প্রথমে বুঝি। ও, আরেকটা জিনিস, যে এই এই যে ডট গুণন দেখছো, এটার মিনিং কি? মানে এই জিনিসটার মিনিং কি এটা বলতে পারবো? আমরা ইন্টিগ্রেশনের জানি না, ইন্টিগ্রেশনের কাজ কি? ইন্টিগ্রেশনের কাজ ক্ষেত্রফল তৈরি করা। তার মানে এটা একটা অ্যাকচুয়ালি একটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কাজ। অর্থাৎ আমরা যদি কোনো একটা অক্ষ আঁকাই, সাপোজ একটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে। তো আমরা ধরছি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবর লাইক, সরি আমি এখানে এক্স অক্ষে নিই, এক্স অক্ষে থাকবে সরণ। তো সাপোজ তোমার এক্স অক্ষের সরণ হচ্ছে সরণ এস, ঠিক আছে, আর এফ অক্ষে তুমি বল প্রয়োগ করছো। আচ্ছা, এখন মনে করো তোমার এরকম একটা কাজ হলো, এটা তোমার একটা কাজের রেখা। মানে প্রথমে একটু বল বাড়ালা, এইটুক বল প্রথম দিকে বাড়ালা, বাড়াতে বাড়াতে তখন ই হলো, তো সেখানে কি একটু ই হলো, স্মরণ হলো। আচ্ছা, আবার বল কমালা, সেখানে কি আর একটু স্মরণ হলো, আবার বল কমালা বাড়ালা, তো এই যে করছো, তো এই স্মরণটা হচ্ছে। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই কাজ কতটুকু হবে, এটার উত্তর হলো যে তোমরা এটা ক্ষেত্রফল বের করবা। ঘুম আসছে, দেখ, এটা একটু ক্ষেত্রফল বের করবো এক্স অক্ষের সাথে। আমরা যদি এটা ক্ষেত্রফলটা বের করতে যাই, তাহলে এই যে পিঙ্ক কালারের যেটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই হবে কি? কাজ। তার মানে কি? এটা হবে কাজ। তাহলে আরেকটা কি? ডাব্লিউ ইকুয়াল টু, আমরা আরেকটা লিখি, যে ডাব্লিউ, এটা হচ্ছে যে গ্রাফে এফ বনাম বা এফ ভিএস যাই লেখো ভার্সেস এফ বনাম এক্স, লেখো, এটা লেখচিত্র যেহেতু, লেখো চিত্রের ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল? হলো কাজ, ঠিক আছে। তো আমরা কাজ মাল্টিপল ওয়েতে বের করতে পারবো, এবং সবগুলো ওয়ে আমাদের এক এক করে দরকার পড়বে। তো আমরা আগে শুরু করা যাক, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন হলো কাজের। এখন আমরা একটা লাইক ম্যাথ করি। ম্যাথে তোমার দুই ধরনের জিনিস হয়, একটা হচ্ছে ধ্রুব বল দিয়ে, আর একটা হচ্ছে যে ধ্রুব বল না দিয়ে। আমরা একটু ধ্রুব বল চেনার চেষ্টা করি। বল, আমরা এখানে লিখি বল,
বল কয় প্রকার? বল হচ্ছে একটা লাইক ধ্রুব 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 বল, ঠিক আছে, ধরো করলাম ধ্রুব বল। আর আরেকটা কি বলবো, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল, এটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো এখন কেউ যদি জিজ্ঞেস করে যে ধ্রুব বল কি, তুমি একটা ফুটবলকে 50 নিউটন বলে মারলা, সে ফুটবলটা উড়ে চলে গেল। সেই যে 50 নিউটন বলে মারলা, সেটা হলো ধ্রুব বল। তোমার বাতাস বইছে, বা যে কোনো উদাহরণ দাও যেটা তুমি একটা ভ্যালুতে ফিক্স করে বলে দিতে পারো যে সেটাই হচ্ছে একটা ধ্রুব বল, ঠিক আছে। বাট পরিবর্তনশীল বল কি? আমরা উদাহরণ দিই, মনে করে একটা বল, সেই বলটার সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে থাকছে। সেটা সাপোজ সেটাকে এই বলটার আমরা ইকুয়েশন লাইক 4d² - 2 এটা আমরা প্রকাশ করতে পারি। এটা কি দেখো, যখন আমাদের সময় 1 তখন বলটার মান কত? 4 - 2 = 2। যখন 1 সেকেন্ড পার হয়ে যাবে, না এক না হ্যাঁ 1 সেকেন্ড যখন পার হয়ে যাবে, যখন 0 সেকেন্ড, 0 সেকেন্ডে -2, ঠিক আছে, 0 - 2 = -2। যখন 2 নাম্বার সেকেন্ড আসবে তখন মান কত হবে? তখন আমাদের হবে 4×4 = 16 - 2, তার মানে হচ্ছে আমাদের 14 নিউটন। তার মানে ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সময় সাপেক্ষে চেঞ্জ হতে থাকছে। তার মানে এটা একটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল বল। এমনও বল হতে পারে যে সেটা সরণের সাপেক্ষে, সেটাকে সাপোজ আমি আরেকটা দিলাম 3x³ - x+3। এটা সরণ, যখন তোমার 1 মিটার সরণ, এক্স এর মান 1 বসাও তখন এক ধরনের ভ্যালু আসবে, যখন 2 মিটার সরণ তখন 2 রকম ভ্যালু আসবে, যখন 5.6 মিটার সরণ তখন আরেকটা ভ্যালু আসবে। তো এটা কিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? এটা সরণের সাপেক্ষে। এইগুলা কি? এগুলো হচ্ছে মূলত তোমার পরিবর্তনশীল বল, যেগুলা লাইক ডিপেন্ড করে কারোর উপর। তুমি ফুটবলকে যদি 50 নিউটন বলে কিক মেরে দাও, তুমি যদি একটা গাড়িকে 10 নিউটন বলে যাত্রা শুরু করে দাও, সে গাড়ি তো আর চেঞ্জ হবে না, মানে তার ত্বরণ থাকবে, তার বেগ চেঞ্জ হবে, বাট তুমি তো একটা ফোর্স বলে দিচ্ছ যে এত ফোর্স এসে চলছে, ঠিক আছে। বাট যদি এখন বলো যে ওই একই গাড়ি আগের মতো চলছে না, গাড়ি অন্যরকম চলছে, কিরকম? এটা তো সাপোজ ঢাকা থেকে রাজশাহী আসছে, ঠিক আছে, বা সাপোজ এখান থেকে তুমি চট্টগ্রাম আসছে, এখান থেকে ঢাকা যাচ্ছ, ঢাকা থেকে চট্টগ্রাম। তুমি বললা যে প্রতিটা স্টপে, সাপোজ এখান থেকে ঢাকা গেলে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, প্রতিটা স্টপে বেগ 2 করে বাড়তে লাগছে। তার মানে কি, এখান থেকে ঢাকাতে তুমি যদি 50 কিলোমিটার পার সেকেন্ড বেগে যাও, না না না, 50 নিউটন বল প্রয়োগ করে করে যেতে থাকো, দেন ঢাকা থেকে চট্টগ্রামে আবার যখন যাওয়ার সময় তুমি 52 নিউটন বল প্রয়োগ করতে থাকো। তুমি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় 54 করে বল। মানে কি, তুমি একটা ফিক্সড কন্ডিশন দিয়েছো, সেটা আয়দার সময়ের সাপেক্ষে হতে পারে, স্মরণের সাপেক্ষে হতে পারে, অথবা অন্য কারো সাপেক্ষে হতে পারে, যে সেই কন্ডিশন অনুযায়ী সে পরিবর্তন হবে। এটাই হচ্ছে। আচ্ছা, তো ধ্রুব বল আর পরিবর্তনশীল বল দিলে আমরা কিভাবে ভ্যালু বের করবো, কাজ করবো, আমরা সেগুলো দেখবো। তো একটা প্রথমে একটা ম্যাথ লিখবো আমরা। তো চলো, এটা আমাদের প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নটা যদি সলভ করতে যাই, এখানে আমাদের একটা বলের মান দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেই মানটা কত এত, সেটা কি, সেটা হবে আসলে আমাদের এফ। এখন সেটা নিচে আমরা সাপোজ এফ লিখে দিলাম, এফ হচ্ছে 50 নিউটন। চলো তারপরে দেখি, তারপরে আর কি কি মান দেওয়া আছে। কত সরণ করেছে? 100 মিটার, তার মানে সরণ কত? 100 মিটার। সরণকে এস দিয়ে প্রকাশ করে, এক্স দিয়ে প্রকাশ করে, সমস্যা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে সমান্তরালে প্রয়োগ করো। সমান্তরালের মিনিং জানো? এই সমান্তরাল ওয়ার্ডটার মানে, এই সমান্তরাল ওয়ার্ডটার মানে যে এফ এস কস থিটা, যে থিটাটাকে বোঝাচ্ছে 0 ডিগ্রি। আর 60 ডিগ্রির ক্ষেত্রে তো অবভিয়াসলি থিটার মান 0 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি, ঠিক আছে। তারপর আমাকে দুইটা কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন, এটাতে তেমন হার্ড কিছুই নাই, হচ্ছে যে তো কতটুকু কাজ হয়। এক নাম্বারটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এফ ডাব্লিউ কাজ সমান যেটা হবে এফ এস কস 0 প্রথম ক্ষেত্রে। তার মানে অবভিয়াসলি cos 0 এর মান 1, তার মানে কেবল এফএস বাড়ছে, তার মানে 50 আর 5 এ 5000। 5000 একক কি, কাজের একক কি বলেছিলাম? জুল। চলো 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বারে যেটা বলেছে যে 60 ডিগ্রিতে, 60 ডিগ্রি মানে কি, ওই সেম জিনিস, এটা তো 2 দিয়ে প্রকাশ করলাম, দ্বিতীয় কাজ যে cos 60। তার মানে cos 60 এর মান কত তোমরা বলো? cos 60 এর মান হাফ। তার মানে এই হাফ এফএস হবে। এফ এর মান কত বলেই দিয়েছে, এফ এর মান 50 নিউটন, আর এস এর মান 100 নিউটন, তার মানে এটার অর্ধেক হয়ে 2500 জুল হবে, ঠিক আছে। তো এইটাই। তো এই দুটো হচ্ছে যে এটা সবচেয়ে বেসিক কোশ্চেন। এই কোশ্চেনে তেমন কিছুই না, আমরা সামনে যে আরো কোশ্চেন দেখবো। চলো এবার আমরা একটু আরেকটু হার্ড টাইপস বলো বা যাই বলো সেদিকে যাই। সেটা হচ্ছে এবার আমরা একটু উপর দিকে তুলবো একটা বস্তুকে। সাপোজ এটা একটা লাইক জিনিস, তল, থামো, এটা হচ্ছে যে একটা তল, আর এই বরাবর আর একটা তল আছে। তো ধরে নাও এটা একটা বস্তু, সেই বস্তুকে আমরা উপর দিকে তুলছি, তুলে বিভিন্ন কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো এক এক করে সলভ করবো, সমস্যা নেই।
তবে এখানে একটু কনসেপ্ট জানা লাগবে আমাদের। নিউটনিয়ান মেকানিক্স এর কনসেপ্ট গুলো ছিল, আমি সেটা একটু সিম্পলি বলেছি। সেটা হচ্ছে যে ভেক্টর বিভাজন, ওয়ার্ডটা এক্স্যাক্টলি মেনশন করলে ভেক্টর বিভাজন হবে, ঠিক আছে। তো চলো আমরা ভেক্টর বিভাজনটা ইউজ করি এখানে। যেটা হবে যে প্রথমত যে তার ভর কত, এদিকে থাকবে কি তার ভর, ঠিক আছে। একটু মোটা করি, হ্যাঁ, এটা হচ্ছে তার ভর, নিচ দিকে একেবারে নিচ দিকে কাজ করবে। এইটা একটা উপাংশ ভরের, এইটা একটা উপাংশ, আমরা ভেক্টর থেকে উপাংশটা জানি যে 90 ডিগ্রি, 90 লম্বাংশ, ঠিক আছে। তারপরে যদি যদি এখানে ফ্রিকশন ফোর্স থাকে, ফ্রিকশন মানে কি ঘর্ষণ বল থাকে, এটা আইদার এদিকে কাজ করবে অথবা এই দিকে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে কোন দিকে, উপর দিকে না নিচ দিকে? গাড়ি যেদিকে যাবে, বস্তু যেদিকে যাবে তার বিপরীত দিকে। বস্তু উপরে উঠলে সে এই দিকে কাজ করবে, বস্তু যদি নিচে নামে সে উপর দিকে কাজ করবে, মানে বস্তু যেটা দিক তার অপোজিট দিকে কাজ করবে। ধরছি এই প্রশ্নটাতে বা এই ক্যাটাগরিটাতে হয়তো আমাদের বস্তুটা উপর দিকে যাচ্ছে, মানে হচ্ছে যে এই বস্তুর দিকটা এই দিকে। চলো আমরা ধরছি বস্তু এই দিকে আগাচ্ছে, আগাতেই পারে, ঠিক আছে, যাই হোক। তারপরে আমাদের একটা থাকবে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলকে আমরা সাপোজ কমলা কালার দিয়ে উপর দিকে প্রকাশ করি, প্রতিক্রিয়া বল সবসময় এটার সাথে উপলব্ধ। এখন আমরা একটা এক করে ক্যাটাগরি করার ট্রাই করবো। প্রথমে ভর, ভর কত, ওই বস্তুটার ভর যদি এম হয়, ঠিক আছে, বস্তুর ভর এম হলে তার ওজন কত হবে এমজি, মানে নিচ দিকে কত বল কাজ করবে এমজি। আচ্ছা, সেটাকে আমরা যদি উপাংশে ভাগ করে নেই, এইটা যদি থেটা হয়, আমরা একান্তর বা অনুরূপ কোণের কনসেপ্ট থেকে বলতে পারবো এটাও থেটা। তার মানে এই যেটা হবে সেটা আমরা ভেক্টরের কনসেপ্টটা বলতে পারবো, এমজি কস থেটা, কাছে যেটার সাথে থেটা থাকবে সেটাতে কস থেটা হবে, যেটার সাথে থেটা থাকবে না সেটাতে কি হবে, ওই ওমা কোথায় চলে গেল, তো হ্যাঁ, যেটার সাথে থেটা থাকবে না সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে যে এমজি সাইন থেটা, ঠিক আছে, সাইন থেটা। এবং উপর দিকে থাকবে প্রতিক্রিয়া বল, ঠিক আছে। আর এইখানে যেটা, এটা কি, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এফ, ছোট এফ দিয়ে প্রকাশ করছে। ঘর্ষণ বলের সংকেত কি, ওর একটা মিউ গুণাঙ্ক দেওয়া থাকবে এবং আর, আর কি, আর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি স্ট্রাকচার। এন্ড স্ট্রাকচার দিয়ে আমাদের বিভিন্ন কেস থাকে, যে সে সমবেগে যাবে কি সমত্বরণে যাবে, কি স্থির থাকবে কি গতিশীল হবে কি গড়িয়ে পড়বে, বিভিন্ন কেস থাকে, যে কেস যখন চাইবে আমরা ওই হিসেবে আগাবো। এই স্ট্রাকচারটা কমপ্লিটলি চ্যাপ্টারের ওই নিউটনীয় মেকানিক্স। তাও আমি একটু ছবিটা দেখাই দিলাম যাতে তোমাদের এই বারবার এই ভাঙতে পরবর্তীতে আবার ইস্যু নয়, কারণ এরকম বারবার আমাদের দরকার, প্রচুর দরকার পড়তে পারবে এই চ্যাপ্টারে, যদিও নিউটনের জিনিস স্টিল কাজ ক্ষমতা এটা দরকার পড়ে। চলো আমরা এটার পরে এখন একটা সাপোজ ম্যাথ শুরু করি, দেন আমরা বুঝতে পারবো আরো। আমরা ওই টপিকটা আগে একটু সিঁড়ির টপিকটা করে নিই, সিঁড়ির টপিকটা মনে করবো, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠা। যদি একটা সিঁড়ি থাকে, সাপোজ এটা হচ্ছে একটা সিঁড়ি, সাপোজ এরকম ভাবে সিঁড়ি আছে, তুমি সিঁড়ি দিয়ে উঠছো, ঠিক আছে। তাহলে সিঁড়িতে উঠাকে আমরা ফিজিক্সে কিভাবে প্রকাশ করি জানো, তোমাদেরকে একটু দেখাই। যে এইরকম করার মিনিং হচ্ছে আমরা এইভাবে উপরে উঠছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিঁড়ির বুঝায়। আচ্ছা, সিঁড়িতে উপরে উঠে কি হয়, সাধারণত অনেক সময় বস্তা নিয়ে যায়, অনেক সময় লাইক এই ভার বহন করে, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, মানে ওরা যে প্রশ্নের যে টপিক ছিল সেরকম হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কথা। তো এখন এই ক্ষেত্রে আমাদের কি কি ইউজ করতে হয় আমরা একটু যদি লক্ষ্য করি, সিঁড়িটা এখন মুছাই দিই, সিঁড়ির মিনিংই এটা, ঠিক আছে। তবে সিঁড়ি দুই ধরনের হতে পারে আসলে, হ্যাঁ? এমন হতে পারে যে তোমার এরকম সিঁড়ি, লাইক লিটারেলি এরকম, আমি ভালো করে আঁকাতে পারলাম না, আবার আঁকাচ্ছি। তোমার ধরে নাও যে এরকম হচ্ছে একটা সিঁড়ি, তুমি বিশ্বাস করবে না অবভিয়াসলি, স্বাভাবিকভাবে এটা, এটা কি সিঁড়ি হয়? এই সিঁড়ি দেখে উঠতে পারবে, এই সিঁড়ি দেখে উঠতে পারবে মানুষ, কি এভাবে এভাবে জীবন উঠে, বাট এভাবে উঠতে হবে কেন? কারণ যদি প্রশ্নে বলে সিঁড়ি বেয়ে উঠছে কিন্তু কোন বলেনি, তার মানে বুঝতে হবে সিঁড়িগুলো এইভাবে আছে, ঠিক আছে। বাস্তবিক পক্ষে এই ম্যাথ সম্ভব না, বাট যেহেতু কোশ্চেন এক্সিস্ট করে আমাদের উপায় না, আমাদের ওভাবে ধরেই নিতে হবে। চলো আমরা আমাদের জিনিস, তবে যদি বলে দেয় সিঁড়ি বাঁকানো, তাহলে আমাদেরই উপকার, আমরা সিঁড়িগুলোতে করতে পারবো। আমরা একটা ম্যাথ করবো লাইক সোজাসুজি সিঁড়ি দিয়ে, আর একটা করবো সোজাসুজি সিঁড়ি ছাড়া। তো আমরা একটা ম্যাথ শুরু করি, মানে এমনি মুখে বলছি, সেটা হচ্ছে সাপোজ একটা লোক আছে, সেই লোকটা এটা 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 পরে করছি, এটা সাথে একটা লোক আছে, সেই লোকটা মনে করো যে 3 তলাতে একটা বস্তা নিয়ে উঠলো। আচ্ছা, লোকটার ভর, সাপোজ আমরা ধরলাম যে লোকটার ভর বড় এম দিয়ে প্রকাশ করলাম, ধরলাম লোকটা 80 কেজি লোকের, ঠিক আছে। আর সে যে বস্তা নিয়ে গেল, সেই বস্তার ভর মনে করো ছোট এম দিয়ে প্রকাশ করলাম, সেটা ধরে নাও 20 কেজি, ঠিক আছে। এখন সেই লোকটা কত তলায় গেল, 3 তলায়, থার্ড ফ্লোর পর্যন্ত গেল, থার্ড ফ্লোর, 3 তলা পর্যন্ত ফ্লোর, ঠিক আছে। এখন যেটা কথা, সাপোজ এটা হলো কথা, এখন আমাকে বললো যে 1 তলায়, না এভাবে এখানে, আচ্ছা এই যে বললো, এখন বললো সাপোজ এই যে কাজটা করলো, এই যে লাইক একটা বস্তা নিয়ে গেল অত উপরে, কাজ তো হবে তাই না, এফ এল ডাবল আর, কাজ তো আর হবে অবশ্যই, ঠিক আছে।
বললো যে সাপোজ এই যেটা জিনিস এটা আলটিমেটলি কাজ তোমার 2000, 2000 বলবো কি না আরো বেশি বলি, সাপোজ 20,000 বলছি, ধরে নাও 20,000 জুল। বললো যে এই যে লোকটা এই কাজ করলো তার আলটিমেটলি কাজ হলো 20,000 জুল। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি তলায়, থার্ড ফ্লোর না করে ফোর্থ ফ্লোর করো, প্রতি তলায় কয়টি কয়টি সরি কয়টি না সংখ্যা বলেছে, প্রতি তলায় বলে দিয়েছে প্রতি তলায় 8টা, মানে 8টা ধাপ ধাপিতে পা দিলেই পরবর্তী তলায় পৌঁছে যাবে। তাহলে 8টি সিঁড়ি থাকলে এখন যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে যে প্রতি দুইটি কি বলো নাম সিঁড়ির মাঝে উচ্চতা বা পার্থক্য কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এটা সলভ করা শুরু। আমরা প্রথমে বলে দিয়েছে একটা ওজন দেওয়া আছে এবং কাজ দেওয়া। আমরা এই ক্ষেত্রে যেটা করব যে আমরা ধরে নেব, যেহেতু এখানে কোনো কোণ বলেনি, আমরা ধরবো যে এরকম হচ্ছে সিঁড়ি, সে সাপোজ মানে লাইক এরকম সিঁড়ি, আর উপায় নেই। ঠিক আছে, অবাস্তবিক সিঁড়ি, বাট এইভাবে যেহেতু আমাদের উপায় নেই আমরা ওভাবে করতে, সেটা আমাদের কিছু করতে পারবো না। তো চলো আমরা সেটা সলভ করা শুরু করি। তো মোট কাজ কত এবং কি কাজ আমরা লক্ষ্য করি। সেই ক্ষেত্রে যেটা যে আমাদের সূত্রটা কি, এফ ডট এস, এটা তো আমাদের আলটিমেটলি সূত্র কাজের। আচ্ছা, এই ক্ষেত্রে এফ কত, ভর, অবশ্যই যেটা ভর এবং যেটা অভিকর্ষ ত্বরণ, তাই না? ভর কত, তুমি লোকটার ভর এমজি কেবল এইটুক না, সাথে আর একটা কি আছে, বস্তার ভর, কারণ বস্তার ভরও সে নিয়ে যাচ্ছে, তার মানে দুইটার কাজই তার হচ্ছে, অর্থাৎ আমরা একবারে এইভাবে লিখব এম এমজি। ঠিক আছে। আচ্ছা, এস কি সরণ, আমরা সেটা যেহেতু উপরে যাচ্ছে আমরা এস কি এইচ দিয়ে প্রকাশ করি, উচ্চতা দিয়ে, উচ্চতা দিয়ে প্রকাশ। এবার বলো এফ এস কস থিটা, কিন্তু ডট গুণনের মানে কস থিটা। আচ্ছা, কস থিটা, এখানে কস থিটার মান কত বলতে পারবো আমাকে একটু, থিটা কত? আচ্ছা, সিঁড়ি উপর দিকে যাচ্ছে, আমি বস্তা নিয়ে উপর দিকে যাচ্ছি, সিঁড়ি একতলা থেকে 4 তলা নিয়ে যাচ্ছে, আমি একতলা থেকে 4 তলা যাচ্ছি। আমি কি সিঁড়ি এরকম হলে আমি কি এইভাবে উঠি না, সিঁড়ি যদি এরকম হয় আমি এইভাবে উঠি, সিঁড়ি নিচ দিয়ে গেলে আমি নিচ দিকে, মানে সিঁড়ির বরাবরই তো আমি যাচ্ছি। দ্যাটস ওয়াই এইখানে আমার সিঁড়ির দিক একই, সমান্তরাল বলো বা একই দিক বা একটাই জিনিস, একটা জিনিস আমি তার উপর দিয়ে যাচ্ছি। তো দ্যাটস ওয়াই সেটা 0 ডিগ্রি। আর cos 0 মান কত, cos 0 মান 1, তাই এটা আলটিমেটলি আমাদের লেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা চলো তাহলে আমাদের এইটা কথা, এটা হচ্ছে আমাদের কাজ W। এরপরের সেন্টেন্সে আমরা কি লিখবো, এরপরের সেন্টেন্সে আমরা কাজটা বসাই। সাপোজ কত কাজ আমাদের বলে দিচ্ছে 20,000, 20,000 কাজ সমান হচ্ছে যে এম কত, এম বলে দিয়েছে 80 কেজি, আর বস্তার ভর বলে দিয়েছে 20 কেজি, ও গ্রাভিটি আমরা জানি 9.8, এবং উচ্চতা আমাদের বলে দিয়েছে কি, উচ্চতা আমাদের বলেনি। ঠিক আছে, উচ্চতা বলেনি, সমস্যা নেই, মানে আমাদের উচ্চতা লাগবে অবভিয়াসলি, কারণ একটা ইকুয়েশন একটা তো আননোন থাকাই লাগবে। ঠিক আছে, এখানে আননোনটা হচ্ছে এইচ, আমরা জানি না। চলো আমরা এইচটা বের করি। আমরা যদি ক্যালকুলেটারে সিম্পলি এটাকে ইনপুট করি আমাদের এইচ এর একটা সুন্দর ভ্যালু পেয়ে যাব। আমরা এখানে ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি যে টোটাল উচ্চতা হচ্ছে যে 20.4 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উচ্চতা। এখন আমাদের প্রশ্নে কি উচ্চতা চেয়েছে? না, আমাদের প্রশ্ন উচ্চতাই নেই, আমাদের প্রশ্ন আরো কিছু চেয়েছে। চলো আমরা দেখছি। আমাদের এরপরে যেটা পার্ট সেটা হচ্ছে যে কয়টা ফ্লোর বলে দিয়েছে আমাকে একটু বলো তো তাড়াতাড়ি। আমাদের বলে দেওয়া আছে ফ্লোর 4টা এবং প্রতি ফ্লোরে কয়টা সিঁড়ি আছে? 8টা। আচ্ছা, তার মানে টোটাল সিঁড়ি কয়টা, মোট সিঁড়ি আমাকে বলো তো, মোট সিঁড়ি তাড়াতাড়ি কয়টা? একটা যদি তলায় 8টা যদি সিঁড়ি থাকে তাহলে মোট সিঁড়ি কয়টা থাকবে? অবভিয়াসলি 8 ইন্টু 4, 4 ইন্টু 8, 4 8 32, 32টা সিঁড়ি। ঠিক আছে, এখন মোট সিঁড়ি আছে 32টা এবং মোট উচ্চতা কত? 20.4। তোমাকে যদি জিজ্ঞেস করে 32টা সিঁড়ি যদি 20.4 মিটার হয় তাহলে দুইটা সিঁড়ির মাঝে পার্থক্য কত? খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা 32 দিয়ে ভাগ করবো। অনেকে এটা একটু বেশি ভাবতে যায় যে আমরা হয়তো 31টা করার দরকার হতে পারে, বা আমাদের এইরকম ভাবে কাজ করে আমাদের ভার কেন্দ্র, ওরকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি কাজ করবো, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট ভাগ করবো। অতএব দুটার মাঝে পার্থক্য, মানে কিভাবে এই সেন্টেন্সটা সাপোজ আমি কপি করে দিই, এটা কপি করে আনছি, তাহলে প্রতি দুইটি সিঁড়ির মাঝে ব্যবধান যেটা হবে সেটা হবে যে 20.4/32 ইকুয়াল টু, যেটা আমরা ভ্যালু পাবো যে 20.4/32, তার মানে 0.637 মিটার। ঠিক আছে, তাহলে এতটা একটা প্রতিটা সিঁড়ি আমাদের এত মিটার উচ্চতা। এটা আমাদের একটা ম্যাথ হলো, বেশ সুন্দর ম্যাথ, ইজি ম্যাথ, এবং আর কিছুই না। আমরা এর পরবর্তীতে আরেকটা করবো। ঠিক আছে, আমরা আরেকটা এখন ম্যাথ তুলবো। তো এটা আমাদের পরবর্তী প্রশ্ন। আমরা যদি এই প্রশ্নটা দেখি, এখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওজন বলা আছে 144 কেজি, আর ভরের একজন ব্যক্তি, তার মাথায় একটা বোঝা আছে, ভালো কথা, সে বোঝা নিয়ে সে 2 মিটার দীর্ঘ একটা সিঁড়ি 2 মিনিটে উপরে উঠলো।
ছেলেটা কত আস্তে হাঁটে, 2 মিটার সিঁড়ি বলে 2 মিটার, হ্যাঁ রে। তো যায়, যদি সিঁড়িটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ হয়ে থাকে তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত আছে। এখানে আমরা অভিকর্ষ এটা আরেকবার বোঝার চেষ্টা করি। এখানে এই যে কাজটা বলেছে সেটা কার কাজ? শ্রমিকটার কাজ। যে শ্রমিকটা বা যে লোকটা 20 কেজি ভরের বস্তাটা নিয়ে 4 তলায় উঠলো। আচ্ছা, যদি সেম প্রশ্নে জিজ্ঞেস করতো যে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ কত, সেক্ষেত্রে আমরা লিখতাম, সেটাকে হয়তো তোমরা কৃত কাজ ডাব্লিউ জি দিয়ে প্রকাশ করতে পারো। জি বলতে অভিকর্ষ ত্বরণ, যে জি ছোট নিচে ছোট করে জি লিখলাম। লেখার পর সেটার যে ভ্যালু আসতো সেটা আসতো -2,0,0,0,0, ঠিক আছে। কেন? প্রশ্ন করো কেন? কারণ সিঁড়ি যাচ্ছে উপরের দিকে, কাজ অর্থাৎ বল প্রয়োগ করা হচ্ছে উপরের দিকে। আমরা তো এখানে দেখলাম যে এখানে cos থিটা থাকতো, সেই থিটাতে আমাদের 90 ডিগ্রি হচ্ছিল না, 90 না সরি 0 ডিগ্রি হচ্ছিল, cos থিটা মানে সেম দিকে হচ্ছে। তার মানে বল উপরের দিকে, সরণ উপরের দিকে, বস্তাটা উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি যে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে, অবভিয়াসলি নিচের দিকে কাজ করে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করছে, আমি বস্তা নিয়ে যাচ্ছি উপরের দিকে, তাহলে অভিকর্ষ ত্বরণ দ্বারা যে কাজটা হচ্ছে, অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ বল দ্বারা যে কাজটা সম্পন্ন হচ্ছে, সেই কাজটা হবে ওই যে কাজ হচ্ছে সেটা ঋণাত্মক ভারসাম্য, তার মানে তার ঋণাত্মকটা সম্পূর্ণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ দ্বারা, কারণ সেটা নিচ দিকে হচ্ছে। এটাই আমাদের সিম্পল ভাষায়। তো এইখানে আমরা সেটা বের করার চেষ্টা করি। এটা অবশ্য রুয়েটে আসা প্রশ্ন, রুয়েটে 2বার এসেছে এটা কিন্তু, ঠিক আছে, ভালো সুন্দর একটা প্রশ্ন। আগে ছবি আঁকি, আমরা যদি একটা ছবি আঁকি এটা, তাহলে কেমন হবে যে এরকম তোমার 30 ডিগ্রি করে একটা সিঁড়ি আছে, ঠিক আছে। তো সেই সিঁড়িটা বলে দিয়েছে আমাদের 30 ডিগ্রি, ভালো কথা, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর বলে দিয়েছে যে সেই সিঁড়ির যেটা দৈর্ঘ্য, মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তোমার 2 মিটার, বলে দিয়েছে, ভালো কথা। তারপরে বলেছে যে বস্তুর ভর ইটিসি সব বলে দিয়েছে। এখন আমাদের যেটা কৃত কাজ কত। আচ্ছা, আমাদের যেটা কৃত কাজ ওখানে শিখলাম একটু আগ থেকে, ওই আর আগের ম্যাথে, যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম, এম মানে কি টোটাল যত ভর তাদের সামেশন, মানে মিম। ওখানে যেমন একটা নিজের লোক ভর ছিল, একটা বস্তার ভর ছিল, দুটো যোগ ফল ছিল, তাই না? এটা ওটা বুঝতে যতগুলো ভর অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। আচ্ছা, এটা ছিল আমরা গত ম্যাথ থেকে শিখেছি, আমি আর একবার বুঝাবো না, কারণ আমরা গত ইয়াতে এটা ভালো করে বুঝেছি। আচ্ছা, এইটা যদি আমাদের কৃত কাজ হয়, এইটা কেমন, এইচটা কি তোমরা বলো তো? এই যে 2 মিটার সিঁড়ি, সেই 2 মিটারটাই তো এইচ, তাই না? না, সেটা এইচ না। এইচ হচ্ছে আমাদের সরাসরি উচ্চতা, রিপিট, সরাসরি উচ্চতা, এটা হবে আমাদের এইচ। তো এই ক্ষেত্রে আমাদের কি সরাসরি উচ্চতা দিয়েছে? না, দেয়নি। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমাকে সরাসরি উচ্চতা দেয়নি, এখন কি করবে? তুমি বলবো ত্রিকোণমিতি ইউজ করবো, তাই না? আর তো কিছু করবো না, অবভিয়াসলি ত্রিকোণমিতি ইউজ করবো। তোমরা বলো যে ত্রিকোণমিতি ইউজ করে কি আমি এটার ভ্যালু বের করতে পারবো? অবভিয়াসলি পারবো। এটা কি সূত্র ইউজ করবো? আমরা সাইন যদি ইউজ করি, সাইন কি, তার মানে হবে যে সাইন 30 ইকুয়াল টু, এটাকে সাপোজ এইচ ধরলাম, ঠিক আছে, তার মানে এইচ বাই, লেখাটা মোটা হয়ে যাচ্ছে, 2, হ্যাঁ 2 মিটার, কারণ এটা অতিভুজ 2। এরপরে আমরা যদি মনে করো যে এইচ এর ভ্যালুটা বের করি, তাহলে আসবে 2 সাইন 30। সাইন 30 মান কত? সাইন 30 মান হাফ, তার মানে হাফ ইন্টু 2 কত? 1। তার মানে আমাদের এইচ হচ্ছে 1। আচ্ছা, ভালো কথা, এইচ 1 পেয়ে নিলাম, একটা টাস্ক পূরণ। আচ্ছা, এম কি আছে আমাদের? অবশ্যই দেওয়া আছে 144 কেজি প্লাস, এটা ভালো কথা। জি, জিটি কি আমাদের দেওয়া আছে? জি কি দেওয়া লাগে আদৌ? তোমরা বলো তো, জি তো সবাই জানে, জি জানে না এমন কোনো মানুষ আছে? চলো শুরু করা যাক, আমরা ভ্যালু বসানো শুরু করি। 144 প্লাস 65 কেজি ইন্টু 9.8 ইন্টু উচ্চতা 1 ইকুয়াল টু, আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এটা ভ্যালু পাবো, যেটা যে 144 প্লাস 65 ইন্টু 9.8 ইন্টু 1, ঠিক আছে, 2048.2 জুল। আচ্ছা, এটা কি আমাদের উত্তর হয়ে গেল না? অবশ্যই। কেউ যদি বলে এটা উত্তর হয়ে গেল, তাহলে কি সে ঠিক বলছে? উত্তর হচ্ছে না, এটা আমাদের উত্তর না। কেন স্যার? আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে, আমি একটু আগে বুঝালাম যে আমাদের অভিকর্ষ বল তার বিপরীতে কাজ করছে। আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? এইচ উপর দিকে, বস্তা উপর দিকে নিয়ে যাচ্ছে, আমি উপরে যাচ্ছি, কিন্তু অভিকর্ষ ত্বরণ নিচ দিকে কাজ করে, তার দিক বিপরীত। কাজ সমান বাট দিক বিপরীত, দ্যাটস ওয়াই আমাদের যেটা ফাইনাল অ্যান্সার আসবে -2048.2 জুল, ঠিক আছে। এখন যদি আমাদের কেউ জিজ্ঞেস করে যে তার ক্ষমতা কত, ক্ষমতার সূত্র আমরা জানি, যে সেই সূত্রটা লিখে দিই।
যে ডাব্লিউ ইকুয়াল টু পিটি। আমরা ক্ষমতার পাঠে যে আরো বিস্তারিত করবো, তোমরা এই ম্যাথে একটা ক্ষমতা যদি কেউ চায়, তার মানে এই ক্ষমতা পি, পি কে আমরা কি বলবো, পি হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। আমাদের ডাব্লু কত পেলাম, সেই লোকটার কাজ কত, 2048.2 জুল। আচ্ছা, আর তারই কত সময় কত লেগেছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 2 মিনিট সময় লেগেছে। ভালো কথা। তাহলে এখন 2 মিনিট মানে কত সেকেন্ড, মানে 120 সেকেন্ড। আমরা যদি সেইটাকে ক্যালকুলেটারে আবার বসাই, তাহলে আমরা ক্ষমতা যেটা পাবো যে 120, আমি যদি ক্যালকুলেশন মিস্টেক না করি, তাহলে 17.06 একক কি, ওয়াট। তো আমরা আশা করি বুঝতে পারলাম এই একটা ম্যাথ। এখন আমরা পরবর্তী ম্যাথ দেখবো। চলো আমরা পরবর্তী ম্যাথ বা আর একটা কনসেপ্ট আমরা দেখি আগে, তারপর আমি করছি। এখন নতুন আমাদের যে কনসেপ্টটা আসবে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা যদি দেখি, যে এখানে বলা হয়েছে যে 5 মিটার দীর্ঘ কোন একটি আনত তলে শীর্ষে বিন্দু থেকে ভূমির দূরত্ব 3 মিটার এবং 10 কেজি ভরের একটি বস্তু তলের পাদদেশের সাথে শীর্ষ বিন্দুতে সমবেগে হলে সমান্তরাল বেগ প্রয়োগ ক্ষেত্রে আলোচনা কত, এটা। তো এটা ইজি, খুব একটা হার্ড না। আমরা এটা কিভাবে করব সেটা কি তোমাদের মনে আছে কি নাই, আমরা একটু দেখি। এটা কিভাবে করতে হয় তোমরা আমাকে বলো তো একটু। আমরা কি এরকম টাইপ কিছু বলেছিলাম? অবশ্যই এভাবে করেছিলাম। আমি অ্যাকচুয়ালি তোমরা যদি এটা আসলে কি বোঝাতে চাইছো, সেটা বোঝাতে চাইছি, সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে হবে। এখানে যেটা বলছে যে তোমরা এই সাপোজ এইটা হচ্ছে একটা তল, এটির সাথে বাঁকানো তল, কত অ্যাঙ্গেলে বাঁকানো তল সেটা আমার বলা নেই, ঠিক আছে। তার মানে নিশ্চিত অন্য কোনো তথ্য আছে যেটা আমরা বের করতে পারবো, সেটা দেখছি পরে। এবং বলে দেওয়া আছে যে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, সেই বস্তুটা আমাদের উপরে উঠানো হয়েছে, ঠিক আছে। এখন বলে দিয়েছে যে এই যে তলের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 5, তাই না, এই দৈর্ঘ্যটা আমাদের 5 কি মিটার, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য বলে দিয়েছে যে শীর্ষবিন্দু ভূমির দূরত্ব এত, শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব এত, মানে এই যেটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে ভূমি, এদের মধ্যবর্তী দূরত্ব বলে গেছে 3 মিটার, ঠিক আছে। এখন এইটুক জানার পর আমি এই 5টা মনে করো মিটার, আমি এভাবে শিখাইছিলাম তোমাদের যদি মনে থাকে, যে এই দিকে থাকে তার ওজন, এই দিকে থাকে তার ওজনটার কস থেটা, এই দিকে থাকে তার ওজনটা সাইন থেটা, এবং বলে দিয়েছে এটা কিন্তু ঘর্ষণহীন, যেহেতু ঘর্ষণের কোনো প্যারা নেই আমাদের, ঠিক আছে। চলো, তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো, যে থামো একটু, যে এইটা হচ্ছে উপর দিকে কি থাকবে, উপর দিকে প্রতিক্রিয়া বল থাকবে, প্রতিক্রিয়া বল। এবং এইখানে যে এম জি সাইন থেটা, না এম জি কস থেটা, এই জায়গাতে সেটা এম ই কস থেটা। থেটাটা কি, থেটা হচ্ছে এটা, থেটা আমাদের বলে দেয়নি, কোনো সমস্যা নাই। এটা কি হচ্ছে, এটা হবে তোমার এম জি সাইন থেটা, ঠিক আছে, ভালো কথা। এখন যেটা কথা, যে আমরা তো জানি যে প্রতিক্রিয়া বল এবং এরা পরস্পরকে নাকচ করে, কেবল এই বেঁচে থাকে এবং এই দিকে আমাদের সামনে আগাচ্ছে, ঠিক আছে। এখন প্রশ্ন, আমরা যদি কৃতকাজ চাই, কৃতকাজের সংকেত কিন্তু মানে সংকেত কেন, সূত্র কি বলতো, একটাই তো সূত্র, যে এফ এস কস থিটা। এক্ষেত্রে কস থিটার মান 0 হবে। কেন 0 হবে, আই রিপিট, যেদিকে যাচ্ছি সেদিকে বল দিচ্ছে, বল এবং সরণের দিক একই, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি, cos 0 মান কত, 1। cos 0 মান এটা হচ্ছে 1। তাহলে আমরা এরপর সেন্টেন্সে লিখতে পারি যে এফ এস, কেবল এইটুকু বাঁচলো, ঠিক আছে, এফ এস বাঁচলো, ভালো কথা। এখন এফটা কি বলতে পারবো কেউ? আচ্ছা, সমবেগ। তোমাদেরকে যখন আমি পড়াইছিলাম এই নিউটনিয়ান মেকানিক্স, তখন আমি এই বিষয়টা বলেছিলাম। সমবেগের মিনিং কি, এই ক্যাটাগরিতে সমবেগের একটা স্পেসিফিক মিনিং আছে। যদি আমরা দেখতে চাই সমবেগের সেই স্পেসিফিক মিনিং থেকে, যে ক্ষেত্রে 3টা কেস হতে পারে। আইদার এই বস্তুটাকে উঠানো যাবেই না, এই বস্তুটাকে না তো উপরে উঠবে না তো নিচে নামবে, কিছুই হবে না, ওই জায়গাতে স্থির হয়ে থাকবে, মানে বেগ 0। অথবা সে একটা ত্বরণে উপরে উঠবে, অথবা একটা ত্বরণে নিচে নামবে, এক কথায় তার একটা ত্বরণ থাকবে। অথবা সে সমবেগে উপরে যাবে, অথবা সমবেগে নিচে আসবে, মানে 3টা কেস, আইদার বেগ 0, অথবা বেগ কনস্ট্যান্ট অর্থাৎ যেটাকে আমরা সমবেগ বলি, অথবা বেগ বৃদ্ধি বা হ্রাস পাবে, যেটাকে আমরা ত্বরণ বা মন্দন বলি। এই 3টা কেস বাদে আর কোনো কেস হতে পারে, অবশ্যই না। যদি সমবেগ হয়, আমি শিখাইছিলাম যে সবগুলো বলের সামেশান সমান 0। যদি সমবেগ না হয়, ত্বরণযুক্ত বেগ হয়, তাহলে সবগুলো বলের সমান 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 হচ্ছে এম এ। যদি তোমার এই স্থির থাকে, মানে সমবেগও না ত্বরণও না, তাও 0, মানে এই দুই ক্ষেত্রে 0, সমবেগ অথবা স্থিরের ক্ষেত্রে 0। একমাত্র
ত্বরণে গেলে সেখানে এম এ থাকবে, বাকিটা জিরো। তার মানে যেহেতু সমবেগ, তার মানে এখানে জিরো অবভিয়াসলি হবে। আচ্ছা জিরো মানে কি বলো, বুঝাও আমাকে। মানে হচ্ছে জিরো বলতে বোঝায় উপর দিকে যেইটুক বল দেওয়া হচ্ছে নিচ দিকেও একই বল থাকে, তার মানে প্লাস মাইনাসে জিরো হয় অটোমেটিক, সেটাই আমাদের কথা। উপর দিকে কত বল দেওয়া হচ্ছে, এফ বল, যেটা আমরা জানি না, কিন্তু নিচ দিকে কত বল দেওয়া হচ্ছে সেটা কি জানি, অবশ্যই এমজি সাইন থিটা, আমরা তো জানি এমজি সাইন থিটা। দ্যাটস ওয়াই এই এফ এর মানই হবে যে এমজি সাইন থিটা, এম সাইন থিটা, ঠিক আছে। আর এস তো এস থাকবে। এবার বলো, আমরা তো থিটা জানি না, কিন্তু আমরা কি আর কিছু জানি? অবশ্যই। আমাকে এইটা বলে দেশে 5, এইটা বলে দেশে 3, তাহলে আমরা কি সাইন থিটার মান বের করতে পারবো? অবশ্যই। লম্ব ভাগ অতিভুজ মানে সাইন থিটা, ইজি। আমাকে কি ভর বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে। ভর তোমার এখানে কত? 10 কেজি। এখন 10 কেজি ভর, তারপরে হচ্ছে যে এখানে 9.8, সাইন থিটার মান 3/5। আর কত দূর গেছে? টোটাল 5 মিটার গেছে। এখানে আবার হাইট মেরে দিও না, যে হাইট 3 মিটার উচ্চতা গেছে, ওটা আমরা গত ম্যাথে দেখেছি। এই ম্যাথে এক কনসেপ্ট, ওই ম্যাথের কনসেপ্ট আবার কনফ্লিক্ট করতে যাই না। ইকুয়াল দিয়ে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে আমাদের কাজ। কত অ্যান্সার পাবো আমরা যদি দেখি ক্যালকুলেটরে, তাহলে 2942 থাকবে। এটা হবে আমাদের অ্যান্সার। তো আই হোপ বুঝতে পেরেছো এই ম্যাথটাও ভালো ম্যাথ। এবার আরেকটা ম্যাথ করবো আমরা, এটা হচ্ছে কুয়েটে আসা ম্যাথ। তো এই কুয়েটের প্রশ্নটা আমরা যদি শুরু করি, এটা কুয়েটে কত সালে এসেছিল মনে নেই। তো এই প্রশ্নটাতে মূলত এই হচ্ছে, এটার আগে আমরা একটু জিনিসটা বোঝাই যে আমরা সূত্রে এই যে এস লিখছি, এস জিনিসটাকে ডিপলি যদি বুঝে, আমরা এস বলতে বলছি একটা সরণ, ঠিক আছে। তো সরণ কতটুকু সরণ, এটা কি জানা আছে? সেটা হবে ভার কেন্দ্রের সরণ। আমরা যে একটা পাথরকে বা একটা বস্তাকে, এই 20 কেজি বস্তাকে উপরে নিয়ে উঠলো, সেই 20 কেজি যে বস্তাতে এরকম হয়, বস্তার কোন অংশে আমরা এইচটা ধরছি, এই এইচটা একেবারে সেন্টার পয়েন্ট, মানে যেটা ভার কেন্দ্র, সেটা যত দূর উঠেছে সেটা, অর্থাৎ আমাদের কাজ ক্ষমতা শক্তিতে যে সরণ হয় সেটা মূলত ভার কেন্দ্রের সরণের হিসাব করা হয়। এটা হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস। এইটাই আমাদের কুয়া থেকে পানি তোলাতে লাগবে, এই ভার কেন্দ্রের সরণ। সমস্যা না, আমরা সবই করবো। তো আমরা এখানে প্রথমে একটা ইটের প্রস্থ দৈর্ঘ্য সব দিয়েছে, ভালো কথা। আমরা একটা ইট আঁকালাম এভাবে, ঠিক আছে। এটা একটা ইট। আচ্ছা, এখন বলেছে এটা হচ্ছে আনুভূমিক বরাবর আছে, এই ইটটা, এটা হচ্ছে আনুভূমিক, ঠিক আছে। এবার বলেছে এই ইটটাকে আমি লম্ব বরাবর করলাম, ঠিক আছে। মানে আগে এরকম ছিল, এটা হচ্ছে আনুভূমিক বরাবর, এটা হচ্ছে লম্ব বরাবর, আমি এরকম করলাম, ঠিক আছে। তো ভালো কথা। তো এরকম করলাম। আগে এর ভার কেন্দ্রটা কোথায় এক্সিস্ট করতে বলতে পারবো? একেবারে মিডিলে না? অবশ্যই মিডিলে, একেবারে। এটা ধরছি তার ভার কেন্দ্র, ঠিক আছে। এই মিডিল পয়েন্টটা তার ভার কেন্দ্র। এখন তুমি আমাকে বলো যে এইটা কত বড়, এইটা, এই দিকটা, এটা বলে দেওয়া আছে 0.48 মিটার, ঠিক আছে। আবার যদি প্রস্থর দিকটা দেখো, এটা যদি প্রস্থ বলো, প্রস্থ কত বলে দেওয়া আছে আমাদের? প্রস্থ বলে দেওয়া আছে 0.12 মিটার। আর যদি এটা উচ্চতা ধরো, উচ্চতা কত বলে দেওয়া আছে আমাদের? উচ্চতাকে আমরা হয়তো ই দিয়ে প্রকাশ করছি, এইচ দিয়ে প্রকাশ করছি, না না এইচ না, আমরা ওটাকে এটাকে এল বলি, দৈর্ঘ্যকে এল। আর হচ্ছে প্রস্থকে বলবো, অ্যাকচুয়ালি তো বলা ম্যান্ডেটরি না, তাও যদি আমরা কিছু দিয়ে প্রকাশ করি, এটাকে হয়তো ডাব্লু বললাম। আর উচ্চতাকে হয়তো আমরা কি বলবো না, ডি দিয়ে প্রকাশ করলাম, সেটা হবে তোমার পয়েন্ট, 1 মিনিট আমি একটু ভুল দেখলাম মনে হয়, হ্যাঁ। উচ্চতা হচ্ছে 0.12 মিটার, আর প্রস্থ হচ্ছে 0.24 মিটার, 24, ঠিক আছে। ভালো কথা। এবং আমরা যে রোটেটটা করলাম, রোটেট করার পর কি হলো? রোটেট করার পর ভার কেন্দ্রের অবস্থান কি যদি জিজ্ঞেস করে, একেবারে মিডিল পয়েন্ট আমাদের ভার কেন্দ্র এইটা। এই দিকটা কত? এই দিকটা হচ্ছে তখন 48, রাইট, 0.48 মিটার। তোমার যদি প্রস্থ বলে, তাহলে এইটা হবে প্রস্থ, এটা হবে 0.24 মিটার। এটাকে সাপোজ উচ্চতা ধরছি, কোনো সমস্যা নেই, 0.12 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি মিনিং, এই প্রশ্নটা দিয়ে এটাই বোঝাচ্ছে। এখন আমাকে প্রশ্ন করেছে যে পরিমাণ কাজ, কাজের সূত্র না হয় এগুলো থেকে আমরা লাইক বলে দিতে পারছি যে এই ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। এটা তো আমরা এত খুব ইজিলি করতে পারবো, এটা তো প্যারা নাই। বাট এখানে এম জানি, পাথর মানে ভর বলে দেশে 2 কেজি, জি তো সবাই জানে। তো এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইচটা কত, আমাদের এখানে যা প্যারা মানে যত কিছু, সেটা হচ্ছে যে এই এইচটাকে নিয়ে, যে এইচ আসলে কত। চলো আমরা এইচ দেখি। এইচ মানে কি? ভার কেন্দ্র সরণ। আগে ভার কেন্দ্র ছিল এখানে এই বরাবর, আগে ভার কেন্দ্র ছিল এই বরাবর, এখন ভার কেন্দ্র হয়ে গেল এই বরাবর। মানে এই যে এতটুক হলো, এতটুক কতটুক, সেটাই আমার প্রশ্ন।
আমরা এখন কিভাবে বের করবো? আচ্ছা, অবশ্যই বের করতে পারবো, তোমরা দেখো। আগে এই ভার কেন্দ্রটা কোথায় ছিল একটু বলো তো। আগে এই ভার কেন্দ্রটা এই যে উচ্চতা, এই উচ্চতার মিডিল বরাবর থাকতো, মিডিল। এটা যদি পুরোটা উচ্চতা হয় তাহলে এর মিডিল বরাবর এই ভার কেন্দ্রটা ছিল। আর এখন কোথায়? এখন দৈর্ঘ্যের মিডিল বরাবর এই ভার কেন্দ্রটা এক্সিস্ট করে। এই ভার কেন্দ্রটা এই দৈর্ঘ্যের মিডিল এক্সিস্ট করে। তার মানে আমাকে যদি এভাবে দুইটা দাগ দেওয়া হয়, আমি এমনি বোঝার জন্য দুইটা দাগ দিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। সাপোজ যে এইটা আগের ভার কেন্দ্র ছিল, এইটা পরের ভার কেন্দ্র হয়ে গেল, ঠিক আছে? সাপোজ থামো। তাহলে কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে এই পার্টটুক কত, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে এই পার্টটুক যদি এইচ হয় তাহলে এইচ হবে, আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবো, 0.48/2 মাইনাস 0.12/2 মিটার। মানে কি আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। দেখ, এই খানিক কত? এই পুরা খানিক 48-এর অর্ধেক। মানে এইখান থেকে এই খানিক হচ্ছে 48-এর অর্ধেক, আর এইখান থেকে এই খানিক হচ্ছে 12-র অর্ধেক, মানে উচ্চতার অর্ধেক। আচ্ছা, যদি আমি এই পুরোটা থেকে এই অংশটুক বাদ দিই, তাহলে এই যে বাকি এই অংশটুক থাকছে, এই অংশটুকু আমার লাগছে না। এই পুরাটা হচ্ছে 48/2, এইটুক হচ্ছে 12/2, তাহলে এইটুক কত? 48/2 মাইনাস 12/2। খুব ইজি। আমরা এখন যদি এটা ক্যালকুলেটারে বসে, ক্যালকুলেটার আমাদের হিসাব দিয়ে দিবে যে তোমার এরকম আসবে 0.18 মিটার। ঠিক আছে, এটা হবে আমাদের উচ্চতা। আমরা যদি সেটা এখানে ইনপুট করি তাহলে এটা হবে 2 ইন্টু 9.8 ইন্টু 0.18। এরপর আমরা যদি লিখি ডাব্লিউ ইকুয়াল 3 পয়েন্ট সামথিং, সাপোজ 5 বা কিছু একটা 53 এরকম টাইপের কিছু জুল, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আই হোপ এটা বুঝতে পেরেছি। সুন্দর একটা ম্যাথ, অনেক মানে আমাদেরকে আমাদেরকেও করা লেগেছে, আমরা যখন কুয়েটের জন্য পড়তাম আমাদেরকেও এখন করা লাগছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটাকে আমি দাগাই দিতাম। এরপরে আমরা নতুন আর একটা টপিকে ধরবো। এখন আমরা একটু গ্রাফে ঘুরবো। গ্রাফে ঘোরার আগে আমরা এখানে দেখি যে ঠিক লিখেছিলাম কিন্তু সূত্রটা। আচ্ছা, এইখানে দেখো তো, এইখানে আমরা এফ এস লিখলাম, এখানে এফ এস কস থেটা লিখলাম, এখানে ক্ষেত্রফল এফ আর এস এর ক্ষেত্রফল লিখলাম। এখানে কেন আমি আর লিখলাম, এখানে কেন এস নাই? কোনো আইডিয়া আছে? চলো আমরা সেটাই বোঝার চেষ্টা করি কেন সেখানে এস লিখলাম। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো কয় মাত্রিক বলতে পারবো? এই যে পাথরটা নিয়ে গেল, মানে 20 কেজি বোঝাটা একটা শ্রমিক নিয়ে গেল, সে কোন দিকে নিয়ে গেল? উপর দিকে না, সে একতলা থেকে 4 তলায় নিয়ে গেল। আচ্ছা, এই দ্বিতীয় ক্ষেত্রের এই জিনিসটা কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে? আমরা এই দিকে যাচ্ছি, বাট সরণ কোন দিকে হলো? নিচ থেকে উপর দিকে হলো। আচ্ছা, তার মানে উপর দিকে হচ্ছে অথবা অভিকর্ষ স্থল নিচ দিকে কাজ করছে, বাট এক কথা তার একটা সরল রেখা বরাবর কাজ করছে, মানে তার এক মাত্রিক হচ্ছে। বাট যদি এমন হয় যে সে এক মাত্রিক না হয়ে সে 2 মাত্রিক হয়ে গেল, 3 মাত্রিক হয়ে গেল, তাহলে কি করবো? তাহলে তো একটু সমস্যা তৈরি হবে। সেই সমস্যা কিভাবে করব সেটা বোঝাতে হয় আমাদের এই আর টার্মটা আসছে এবং ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে অপরিবর্তনশীল পরিবর্তনশীল বল সমূহের ক্ষেত্রফল নির্ণয় করা, এবং সেই ক্ষেত্রফলে হবে আমাদের কি কাজ। হয়তো তোমাদের আমরা একটা কাজ লিখি, মনে করো একটা লোক গাড়ি চালাচ্ছে, সেই লোকটার গাড়ির একটা বেগ আছে, না বেগ না, সে একটা ত্বরণে চালাচ্ছে, বেগ তো থাকবে, সে একটা ত্বরণে চালাচ্ছে। ত্বরণে চলতে হলে আমাদের কি কি লাগে না? এই ফোর্স প্রয়োগ করা লাগে, অবশ্যই লাগে। আচ্ছা, এখন যদি ফোর্সটা প্রয়োগ করি, সাপোজ একটা ফোর্স সে প্রয়োগ করছে সেই গাড়িটার উপর, সেটা তার পথের উপর নির্ভরশীল, সেই জন্য পথের উপর নির্ভরশীল হলে অনেকে আর লেখা দেয়, অনেকে যদি বলে যে জাস্ট একটা এক্স অক্ষ বরাবর নির্ভরশীল হয়, অনেকে এক্স লেখে। যদি সেটা এই টি এর উপর মানে সময়ের উপর নির্ভরশীল তাহলে টি লেখে। আমরা এখানে যেহেতু একাধিক মানে এক্স অক্ষ আমরা একাধিক অক্ষ নিয়ে এখন কাজ করব, তাহলে যেটা লিখবো সাপোজ এই কি বলার নাম, আমরা আর লিখবো, কারণ সে আর বলতে পথ, আর হচ্ছে একাধিক কি বোঝায়। ঠিক আছে, আর ভেক্টর যদি আমরা বলি, আর ভেক্টর তুমি কি বলতে পারবে? লাইক ও একটা পথ, ঠিক আছে, একটা কি বলবো তার সরণ। ঠিক আছে, সরণ কোন দিকে সরণ কেউ যদি জিজ্ঞেস করে, সে যে 3 অক্ষের মধ্যে এইরকম তার সরণ, মানে সে এক্স অক্ষ বরাবর যায়, ওয়াই অক্ষ বরাবর যায়, জেড অক্ষ বরাবর যায়। অথবা এমন হতে পারে সে এমন যে সে কেবল এক্স অক্ষ বরাবর যায়, জেড অক্ষ বরাবর যায়। এমনও হতে পারে তেমন যে কি বললাম,
সে এক্স বাই ওয়াই দুটাতেই যায় না, বরং সে কেবল এক অক্ষ বরাবরই যায়। মানে তার দিকটা কেবল হয় তোমার মনে করো যে এরকম এক্স অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ সেক্ষেত্রে আর এক্সিস্ট করে না, ঠিক আছে। এরকম হতে পারে, মানে তিনটাই হতে পারে। সেক্ষেত্রে যাই হোক কোনো সমস্যা না, আমি সবগুলো অ্যাকচুয়ালি সলভ করতে পারবো। করা শুরু করো। সাপোজ একটা ভেক্টর এফ অফ এক্স, সে ভেক্টরটা মানে তার এই যে ভেক্টর, এটা তো অবভিয়াসলি ভেক্টর, আমরা তো ভেক্টরে দেখেছি। তো সে সাপোজ এক্স অক্ষ বরাবর যায়, তার এক্স অক্ষ বরাবর আছে সাপোজ আমরা ধরছি যে 4x কিউব। ভালো কথা। সে এখন ধরো যে আমার ওয়াই অক্ষ বরাবরও একটু যায়, ওয়াই অক্ষ বরাবর ধরো যে 3y² যায়, আর জেড অক্ষ বরাবর মনে করো 5z যায়। আচ্ছা, এটা হচ্ছে তার সাপোজ একটা কোনো একটা গাড়ির মানে বল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি জিজ্ঞেস করে যে এই গাড়িটা যদি, আই রিপিট, এই গাড়িটা, আমার প্রশ্নটার সাথে লিখে এটা একটা প্রশ্ন করা যাবে যে 0 হতে, না 0 না দে 1 দি, ঠিক আছে, 1 হতে 5 মিটার সরণ পর্যন্ত সময় কতক্ষণ লাগে? ধরো যে 2 মিনিট লাগে। এখন আমাকে দুইটা প্রশ্ন করছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন করছি, যাও। প্রথম প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত হবে, কৃত কাজ। দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন কর্মদক্ষতা, ঠিক আছে। এই কত, এগুলো চেয়েছে। এখন তার জন্য আমার এখানে ইঞ্জিনের একটা ক্ষমতা লাগবে। ধরে নাও ইঞ্জিনের একটা ক্ষমতা আছে, ইঞ্জিনের ক্ষমতা। আমরা এই ভ্যালুটা আপাতত বসাচ্ছি না, আমরা ম্যাথ করতে করতে এই ভ্যালুটা বসাবো, এখানে কোনো একটা ভ্যালু বসবে ক্ষমতা, যাক ওটা নেবে না। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত, আমরা সেই প্রশ্নের সলভটা বের করি। এটার জন্য আমাকে কি করা লাগবে, আমরা এই যেটা করব মনোযোগ দিয়ে লক্ষ্য করবা যে যেভাবে করতে হয়। কৃত কাজ সমান ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, মানে কি আমি প্রত্যেকটা বোঝাবো প্যারা নাই, প্লাস ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এফ অফ জেড ডি জেড, ঠিক আছে। এখন তোমরা যদি জিজ্ঞেস করো যে এই দাগগুলো দেওয়া কি ম্যান্ডেটরি, এই যে ভেক্টর দাগগুলো দিই সেগুলো কিন্তু ভেক্টর দাগ, তুমি এইভাবে দাগ দাও কি জাস্ট একটা বার দাও, সেটা সেম জিনিস বোঝায় না। এগুলো ম্যান্ডেটরি না, এগুলো নিয়ে মাথা কামানোর কিছু নেই। আমাদের এইটা হচ্ছে কাজের ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, একমাত্রিক। যখন একমাত্রিক ছিল তখন এইটুকুর কোনো দরকার পড়ছিল না আমাদের। যখন দ্বিমাত্রিক হলো তখন কেবল এই দুটো লাগতে পারে, অথবা এই এক্স আর জেড লাগতে পারে, অথবা যে দুটো অক্ষ বরাবর যাচ্ছে তাদেরকে লাগবে। আর ত্রিমাত্রিক মানে তিনটাই যাবে। আচ্ছা, আমাদের এখানে কয় মাত্রিক ভেক্টর, সে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, জেড অক্ষ বরাবর যাচ্ছে। এখানে একটু ইজি, আর একটু থামো, আরো ভালোভাবে বোঝার জন্য আমি সেটাকে আর একটু ইনহ্যান্স করছি। থামো, এটা হচ্ছে আই ক্যাপ ধরে নাও, প্লাস কি লিখেছিলাম 3 না 3y² জে ক্যাপ, ঠিক আছে। জে ক্যাপ বলতে তার দিকটা বোঝাচ্ছে, সে এখন এটা যে অক্ষ বরাবর যাচ্ছে। এবার সাপোজ হচ্ছে 5z কে ক্যাপ, ঠিক আছে। এরপরে আমরা যদি সেই সবটা, আচ্ছা তার মানে এখন সে 3 অক্ষ বরাবর যাচ্ছে, তাই না। আচ্ছা চলো আমরা তাহলে এখন 3 অক্ষ বরাবর তার হিসাব করি। প্রথমে এক্স অক্ষে কতটুকু যাচ্ছে, আমরা যদি দেখি এক্স অক্ষে যাচ্ছে 4x³ আছে, তার মানে ইন্টিগ্রেশন অফ 4x³ একসাথে থাকবে dx, ঠিক আছে, ভালো কথা। তারপরে ইন্টিগ্রেশন অফ 3x³ না এটা 3y³, ঠিক আছে। তারপর এটা হচ্ছে y এর সাপেক্ষে, প্লাস ইন্টিগ্রেশন অফ কত ছিল, এটা 5z ছিল, 5z dz, ঠিক আছে। তো যাই হোক, এইখানে যেটা কথা যে এক্স ওয়াই জেড, তো এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন তো ম্যাথমেটিক্যাল জিনিস, সেটা তো আমি তোমাদের শিখাবো না, তাও বলে দিচ্ছি এগুলা কিভাবে করতে হয়। সহজ বসে যাবে, 4 বসবে, এক্স এর পাওয়ার 1 বাড়বে এবং সেটাতে ভাগ হবে, মানে 3 থেকে 1 বাড়লে 4 হবে, সেটাতে ভাগ হবে মানে 4, প্লাস আমরা যখন এটা করবো তাহলে 3, এখানে না এখানে y² ছিল, y², তার মানে 3, y এর পাওয়ার 1 বাড়লো, সেটা বেড়ে কত হবে, আচ্ছা আর একটা পার্ট শিখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে y বেড়ে কত হবে, y বেড়ে হবে 2 থেকে 3 হবে, নিচে 3 তে আমরা ভাগ করবো, ভালো কথা। এবার z যেটা, z কত হবে, 5 তো থাকবেই, z এর পাওয়ার 1 বাড়বে, 1 থেকে 2 হবে, এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে 2 তে ভাগ হবে। আচ্ছা, এটাই কি শেষ? না, এটাই শেষ না। এখানে এবার দেখো, এই সূত্র আমরা কমপ্লিট লিখিনি, সূত্র এখন কমপ্লিট লিখছি। সেটা হচ্ছে এক্স আই হতে এক্স কি লিখবো, জে লেখো, ঠিক আছে। মানে
আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পরিমাণ, এখানে সাপোজ ওয়াই আই ওয়াই জে, ঠিক আছে, অথবা ওয়াই আই ও কি বলে ওর নাম জেড, তুমি জাস্ট আই লিখতে সমস্যা হলে তুমি লেখো জেড ওয়ান লেখো, বা ওদিকে জেড টু লেখো, আমি কি যে লিখছি কোনো সমস্যা নাই, আই জে ওয়ান টু আই যাই লেখো একই জিনিস। আচ্ছা, মানে কি তার আদি বিন্দুর পরিমাণ শেষ বিন্দুর মানে এক্সাক্ট সংখ্যা। আচ্ছা, তাকে বলে দিয়েছে আমার কত থেকে কত, 1 মিটার থেকে 5 মিটার, ঠিক আছে, তার মানে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আদি বিন্দু 1, অর্থাৎ নিচে 1, শেষ বিন্দু 5। প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে সেম, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে 1 5 হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি 5 1 লিখবো। আচ্ছা, তারপরে কি করব, এই সেন্টেন্সটা আমি বলি, এরপরে তোমরা পরীক্ষার হলে কি করবো আমি সেটা বুঝাচ্ছি, সমস্যা নেই, পরীক্ষার হলে তো কিভাবে করবো দেখাচ্ছি। আমরা এটা করব, এটা হচ্ছে যে উপরে 5 নিচে 1, এটা হচ্ছে যে আমাদের থাকবে উপরে 5 নিচে 1, এটা তো আমাদের ইন্টিগ্রেশনের মানে তো এগুলোই, তাই না, এখন ইন্টিগ্রেশন আবার তো শিখাতে পারবো না আমি, এটা হবে 5 এটা 1। তো এখন যেটা প্রশ্ন বা কথা সেটা হচ্ছে যে আমরা এখন কি করবো ভাই, আমরা কি হিসাব করবো, কেন তুমি হিসাব করতে হবে, তোমার কি জীবনে কি কষ্ট আছে নাকি, এই সেন্টেন্সটা লেখবা, এই সেন্টেন্সটা এখন আর লেখার দরকার নেই, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা লেখার দরকার না, আমরা এখানে ডাব্লিউ লিখে এই যে কোশ্চেন যদি দেয় আমরা ডাব্লিউ লিখে এই সেন্টেন্সটা ডাইরেক্ট লিখবো, তারপরে এই সেন্টেন্সটা ডাইরেক্ট লিখবো। এই দুই সেন্টেন্স লেখার পর আমরা কোনো হিসাব করবো না, আমরা ক্যালকুলেটারে এই সেন্টেন্সটা ডাইরেক্ট ইনপুট করবো, ক্যালকুলেটর আমাদেরকে ডাইরেক্ট ভ্যালু দিবে। আমি যদি ক্যালকুলেটারে একটু টিপি, এটা আমাদের ক্যালকুলেটারে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে তোমার কত 808 জুল, 808 জুল, ঠিক আছে। এখন এটা হয়ে গেল আমাদের প্রথমটার উত্তর, ঠিক আছে, আমাদের ডাব্লিউ সমান 808 জুল। এখন দ্বিতীয় প্রশ্ন অবভিয়াসলি আমরা করবো, দ্বিতীয় প্রশ্ন যদি আমরা দেখতে যাই, দ্বিতীয় প্রশ্ন আমাদের কি চাইছিল, আমাদের ক্ষমতা চাইছিল, তাই না, ক্ষমতা না, হ্যাঁ ক্ষমতা। এখন ক্ষমতা কি, ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে, তো আমাদের এখানে অ্যাকচুয়ালিতে পিসিতে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি পরবর্তী প্রায় 1 ঘন্টা যে সামনে পড়ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে, তাই ওই সেম জিনিস আবার পড়াতে হবে। তো যা হোক তোমাদের সমস্যা না, আমি আবার পড়াই দিচ্ছি, একই জিনিস হয়তো আবার পড়াবো, 1 ঘন্টা যা পড়াচ্ছিলাম একই জিনিস আবার বলছি, শোনো। তো এটা আমাদের প্রশ্ন ছিল মূলত, সেই প্রশ্ন আমরা এখানে একটা 7.7 ওয়াটের ক্ষমতা বিশিষ্ট একটা ইঞ্জিন লাগাইছিলাম, এটা ছিল আমাদের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নের প্রথম পার্টটা তো আমরা বুঝতে পেরেছি কৃত কাজ কি। এখন প্রশ্নের পরের পার্টে বলছে আমাদের ক্ষমতা কত, তাই না, সরি আমাদের ক্ষমতা চাইছে, তাই না। এখন ক্ষমতা কিভাবে বের করতে হয়, আমাদের ক্ষমতার জন্য তো আমাদের সূত্র জানা আছে, ঠিক আছে। সূত্রটা কি আমরা যদি একটু দেখি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, তাই না, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। তো এখন আমরা যেভাবে লিখি যে লাইক পিটাকে এক পাশে রাখলাম এবং তারপর ডাব্লিউ বাই টি কৃত কাজ বা সময় যদি লিখি, তাহলে যেটা হবে এটা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা, পি সমান ক্ষমতা, ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, টি মানে সময়। আচ্ছা, এখন এটাতে আমরা জাস্ট যদি ভ্যালু গুলো বসে যে 808 পেলাম আর ওখানে সময় বলে দিয়েছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, আমরা ক্ষমতা যেটা পাবো সেটা হবে তোমার 6.733 ওয়াট। এখন ওয়াট হচ্ছে একক, এটা হচ্ছে আমাদের একটা উত্তর গেল। এখন পরবর্তী প্রশ্ন যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা হচ্ছে যেটা ইঞ্জিনের টোটাল যেটা মানে ইনপুট মানে যেটা দিচ্ছি সেটার মধ্যে যে আউটপুটটা আমরা পাচ্ছি, আমাদের ইঞ্জিন 7.7 ওয়াট ইনপুট দেওয়া হচ্ছে, তো আউটপুট কত পাচ্ছি যেটা আমরা 2 নম্বর প্রশ্নে দেখলাম সেটা হচ্ছে যে 6.773। আচ্ছা, তাহলে আমরা যদি দিই, তাহলে আমরা যদি সূত্র দেখি যে সূত্রটা যে সেটাকে আমরা কিতে প্রকাশ করি, আমরা জানি যে আমরা এটা দিয়ে প্রকাশ করি, তাই না, এটা হচ্ছে এটা। এটাকে যদি আমরা দেখি তাহলে উদ্দীপ উপরে গেলে ধরে নাও উদ্দীপক আউটপুট অথবা প্রাপ্ত ক্ষমতা যাই বলো, আর নিচে হচ্ছে যে মোট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা বা ইনপুট ক্ষমতা যেটা বলো সেটাই, ঠিক আছে। সেটা দেবো না 100% যেটা পার্সেন্টেজে বের করা লাগবে, তাই না। আমরা যদি ভ্যালু গুলো বসাই, ভ্যালু গুলো বসানোর পর যে একটা সুন্দর ভ্যালু পাবো 80 কত পাবো, 87.44%, এটা হচ্ছে আমাদের একটা উত্তর গেল, মানে এটা আরেকটা উত্তর। এখন এটা হচ্ছে আমাদের এই দুটো কনসেপ্ট, এটা ইজি ম্যাথ, এটা লাইক প্রচুর কমন, তো আমরা তো দেখাই না। এখন হচ্ছে যে আমাদের সাপোজ আরেকটা টপিকের উত্তর, এই টপিকে যেটা ছিল, এই টপিকে আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছিল, সেই ইকুয়েশনটাকে আমরা হিসাব করলাম, হিসাব করে বের করলাম কাজ, ঠিক আছে, এটা তো কৃত কাজ, ঠিক আছে। তো এখন সাপোজ ইকুয়েশন দিল না, এবার গ্রাফ দিল, ভালো কথা। এখন তো এটা কথা, গ্রাফ বহুত ভাবে দিতে পারে, বহুত ভাবে দিতে পারে, মানে আমরা যদি দেখি ইজি গ্রাফ কি হয়, আমরা 9 দেখেছিলাম যে এরকম থাকে, তোমার প্রথমে একটু ত্বরণ থাকে, দেন সমবেগে যায়, দেন আবার ত্বরণ হয়, এরকম একটা গ্রাফ থাকতো। এটা যদি আমাদের দেয়, এখানে যদি বল দেয়, এখানে যদি এক্স দেয়, তাহলে আমরা প্রথম একেবারে শুরুতে শিখেছি যে বল ভগ্নাংশ সরণ গ্রাফের ক্ষেত্রফলই হলো কি, আই রিপিট বলো, সেটা হচ্ছে যে কি বলে নাম কৃতকাজ। আছে এটা কি ক্ষেত্রফল বের করতে পারবো, অবশ্যই পারবো। আমরা যদি এখানে একটা দাগ দিই, এখানে যদি একটা দাগ দিই, এটা ধরে না হয় আয়তাকার অথবা বর্গাকার কিছু একটা হবে, আর এটা হবে ত্রিভুজ, তার মানে ত্রিভুজের সূত্র কি, হাফ ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে যদি বর্গক্ষেত্র হয় তাহলে আমরা একটা
বাহু স্কোয়ার দিব, যদি এটা আয়ত হয় বর্গক্ষেত্র না হয় তাহলে আমরা সেটাকে আয়ত কি ভূমি তো মানে কি দীর্ঘিত প্রস্থ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়, এটাও আবার ত্রিভুজ, এটারও আবার ক্ষেত্রফল। যে তিনটা ক্ষেত্রফল পাবো তাদেরকে যোগ করলে আমরা আলটিমেটলি পুরো জিনিসটারই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইজি ভার্সন। বাট যদি এখন একটু হার্ড করা ট্রাই করে, যেমন এটা ইঞ্জিনিয়ারিং এর যেরকম পাবো, বাট তাও এইচএসসি তে এমন না যে খুব করতে পারবো না, দিতেই পারে একটু। সেটার জন্য আমরা একটু হার্ড ভাবে অ্যাপ্রোচটা শিখবো, তাহলে আমরা ইজিলি খুব বুঝতে পারবো, সমস্যা নাই। হার্ড শিখলে ইজি করা যায়, আমরা ইজি তো দেখালাম যে যাই থাকুক তোমার বল বনাম সরণ থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এটা বল, এদিকে হচ্ছে যে সরণ এক্স, এটা থাকতে হবে। কারণ তোমার এইরকম যদি থাকে, এটা কি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাই না? ট্রাপিজিয়ামের সূত্র দেবো তোমার, সাপোজ অথবা ট্রাপিজিয়াম না দিয়ে এটাকে তুমি দুইটা ত্রিভুজের একটা লাইক এই আয়তক্ষেত্রফল বর্গক্ষেত্র ভেঙে নিতে পারো, তোমার যেরকম ইচ্ছা, দেন তুমি ক্ষেত্রফল বের করে প্রত্যেক ক্ষেত্রফলে যোগ করলে তোমার উত্তর। বাট এখন তোমার যদি এরকম একটা প্রশ্ন দেয়, এই প্রশ্নটা যদি দেখি যে তোমার বলে দিয়েছে, প্রশ্নটা হচ্ছে যে কোন ইঞ্জিন উক্ত এখানে হচ্ছে উক্ত, এখানে র হবে না, উক্ত হবে, জাস্ট উক্ত গ্রাফের ন্যায় 5 মিনিটে 500 মিটার গেলে তার কৃতকাজ কত এবং এইচপি চেয়ে। এটা হচ্ছে গ্রাফ, মানে এই অনুযায়ী যাচ্ছে। আচ্ছা, এখানে যে বলেছে 5 মিনিট এত গেছে, আচ্ছা এইটা কিসের সাথে আমরা তুলনা করতে পারবো? একটা গ্রাফ, একটা পরাবৃত্ত, এটা আমাদের কণিকের পড়া, এখন নতুন একটা টেনশন করা দরকার নেই, বাট এটা তো একটা পরাবৃত্ত, একটু তো জানা আছে আমাদের, কণিকের এই টপিকটা আছে, পরে আপাতত আমরা সিম্পলি ভাবে বলতে পারি যদি একদিকে একটা স্কোয়ার থাকে এবং আরেকদিকে এক ঘাত বিশিষ্ট, মানে কোন স্কোয়ার না, জাস্ট ওয়ান ঘাত বিশিষ্ট কিছু থাকে, সেটা একটা পরাবৃত্তাকার হবে। এই পরাবৃত্তাকার কিন্তু পুরো ডিজাইন বলে, পুরো ডিজাইনটা এরকম, বাট আমরা ঋণাত্মক ডিজাইনটা আপাতত ধরছি না, কেবল ধনাত্মক ডিজাইন হিসাব করছি, মানে গ্রাফ যেহেতু ওরা উল্লেখ করে দিয়েছে, আমি তো আর অত মাথা ঘামাতে যাবো না। আচ্ছা, এই গ্রাফটাকে আমরা তুলনা করব এফ বনাম ইয়ার সাথে, এফ বনাম কি বললাম না আমি, এটা হবে তোমার অবভিয়াসলি ওই ইকুয়েশন, এফ বনাম এক্স এর সাথে আমরা তুলনা করছি। এক্স কেন? কারণ আমাদের যেটা ওয়াই অক্ষ, এটা যদি 0 0 হয়, থামো আমরা দেখছি, এইটা হবে আমাদের এক্স, মানে এক্স অক্ষ যেটা সেটা হচ্ছে এক্স অথবা এস, তোমরা যাই যে সরণ যেটাতে প্রকাশ করো সেটাই ঠিক। সেই কারণে এই যে গ্রাফটা আমরা এটার সাথে তুলনা করতে পারবো, এই বরাবর এফ থাকবে, মানে বল থাকবে, এই বরাবর সরণ থাকবে। ঠিক আছে, ধরে নেই এই শুরু বিন্দুটা 0 0 এবং এই বিন্দু যেটা মানে এটা ফাইনাল বিন্দু ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং সেই বিন্দুটা হচ্ছে 500,0 কেন? কারণ আমাদের বলে দিয়েছে 500 মিটার পর্যন্ত গেছে, তার মানে 0 মিটার থেকে, মানে এটা 0 মিটার থেকে এরকম করে এখানে গেছে, যেটা এক্স অক্ষ বরাবর সরণ, এটা 0 এবং এটা হচ্ছে 500, তার মানে এক্স অক্ষ বরাবর এই অংশটুকু হলো 500 মিটার। এবং আমাকে তাহলে কি করতে হবে? আমার কাজ হচ্ছে যে এফ বনাম এক্স, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এফ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ স্কয়ার। ঠিক আছে, থাম, এফ স্কয়ার, আচ্ছা ওটা পরে লিখছি, এফ স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ স্কয়ার। তাহলে এখন যেটা কথা, যে এইটার ক্ষেত্রফল কি আমাকে করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করবে। না, ওটা এফ স্কয়ার না, ওটা জাস্ট এফ, সরি আমি ভুল বলেছি, এফ স্কয়ার হবে না। এটা কি ক্ষেত্রফল পাবো? কেউ প্রশ্ন করে কিভাবে পাবো স্যার, কিভাবে পাবো স্যার? আচ্ছা, সেটার জন্য আমাদের একটু ইন্টিগ্রেশন এবং একটু কনিক লাগবে, অল্প একটু কনিক, অল্প একটু ইন্টিগ্রেশন। বাট কনিক কি লাগবে না, কেন লাগবে না? কারণ আমাদের বলে দিয়েছে ডাইরেক্ট, এমন না যেটা বলেনি এটা বের করতে বলো, তাহলে কনিকের হিসাব, বাট এটা ডাইরেক্ট বলে দিয়েছে। আচ্ছা, এটা বলে দাও মানে এটা বলে দাও, আমরা তো জানি তুলনা করছি যে এফ বনাম এক্স, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা লিখবো যে ইকুয়েশনটা আগে তুলবো সুন্দর করে। ঠিক আছে, ইকুয়েশনটা যদি তুলি থামাই, ইকুয়েশনটা কি, এক্স স্কয়ার ইকুয়াল টু এইট। এই পার্টটা তো বুঝেছো যে আমরা কেন তুলনা করছি, এটা তুলনা করে এটা করছি কেন? কারণ আমাদের সূত্রই তো এফ বনাম এক্স এর মান থাকবে, ওয়াই বনাম এক্স এর মাঝে রেখে তো কোনো লাভ নাই, মানে লাভ থাকছে, লাভ তো নাই। তাই আমার ওটার সাথে সমতুল্য করতে হবে, এক্স অক্ষ বরাবর সরল, ওয়াই অক্ষ বরাবর বল। যাক, এখন এরপরের কাজ কি? এরপর আমরা আবার মনে করি তো প্রথমে সূত্রটা ব্রেন ফাটো। আমরা দেখলাম যে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আদি অবস্থাকে আই দিয়ে প্রকাশ করছি, শেষ অবস্থাকে এফ দিয়ে প্রকাশ করছি আমি। তাহলে এখানে যেটা ছিল যে এফ ডট ডিআর, তাই না? এটাই ছিল। এখানে কি এফ ছিল না এফ স্কয়ার ছিল? এফ ছিল না, এটা জাস্ট এফ না, এটা এফ না? অবশ্যই। তাহলে যেহেতু জাস্ট এফ ছিল, তার মানে এক্স স্কয়ার আমরা রাখতে পারবো না, তাহলে আমাদের কাজ হবে এক্স স্কয়ার আমরা জাস্ট একটা সিম্পলি এফ করে নিতে। এটা ইন্টিগ্রেশন আমাদের ভরে ভরে থাকে, ইন্টিগ্রেশন যখন বৃত্তের একটা ইন্টিগ্রেশন করি, তখন বৃত্তের ডিজাইনটাকে আমরা কি করতাম মনে আছে, বা সাইনের ইন্টিগ্রেশন, বা বৃত্তের ইন্টিগ্রেশন, একদিকে ওয়াই রাখতাম, ডান দিকে সব এক্স বা অন্য টার্মগুলো পাঠিয়ে দিতাম, এবং এইদিকে যদি ওয়াই স্কয়ার ওয়াই কিউব ক্রিয়েট হতো, আমরা জাস্ট ওয়াই স্কয়ার কিউবটাকে ওইদিকে লাইক রুট বা কিউব রুট করে আমরা সরাই দিতাম। সেটা তো আমরা ইন্টিগ্রেশন, আমি এখানে তাই করবো, জাস্ট এফ লাগবে, জাস্ট এফ রেখে সবকিছু আমরা ডান দিকে করবো। এখন যেটা কাজ, এখন হচ্ছে জাস্ট কৃতকাজের সূত্র বসা। কৃতকাজের সূত্র কি আমাদের হচ্ছে যে এফ এর ডিডিআর, এবং সেখানে আদি বিন্দু কি, আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি বিন্দু নিচে শেষ বিন্দু উপরে। ঠিক আছে, সেটাই। এক্স মানে কি সরণ, আর এফ মানে কি শেষ সরণ। এখানে কত? এক্ষেত্রে শেষ সরণ 500 মিটার, তাই না? এটা হচ্ছে শেষ সরণ, এবং আদি সরণ 0 মিটার। আচ্ছা, তাহলে আমরা সেই সিম্পল ভ্যালু গুলা বসাতে থাকি। সিম্পল ভ্যালু গুলো যদি বসাই, এফ হচ্ছে যে আদি আর শেষ বিন্দু বসাতাম, এফ হচ্ছে 8x এন্ড ডিএক্স এর সাপেক্ষে। এখন ডি আর কেন স্যার আপনি ডি আর কেন? এটা কি আমরা আর এর সাপেক্ষে বলছি, করতেই পারো তোমরা, এখানে এক্স মেনশন না করে এটাকে আর মেনশন করলে করতেই পারো, বাট আমরা কেন করছি না? কারণ আর বলতে একটা মানে লাইক
থাকে না কিছু কিছু জিনিসের জন্য একটা আলাদা আলাদা নাম দিয়ে দেওয়া ভালো, এমন না যে আমরা সেটা করতে পারবো না, করতে পারবো, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে নাম না দেওয়া, মানে আলাদা আলাদা স্পেসিফিক নাম দেওয়াটাই বেটার। যেমন যে আর দিয়ে প্রকাশ করা হয় এক্স অক্ষ, প্রয়োজন পড়লে আর এর ভিতরে এক্স, মানে আর যে সরল তোমার এক্স বরাবর হচ্ছে না ওয়াই বরাবর হচ্ছে না জেড বরাবর হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আর প্রকাশ করা। এক্স কি এক্স স্পেসিফিক্যালি প্রকাশ করা যায় এক্স বরাবর হচ্ছে, মানে এক্স স্পেসিফিক্যালি হচ্ছে, দ্যাটস ইট। তেমন কোনো মেজর জিনিস না। চলো এবার আমরা যদি ক্যালকুলেটর, এটা কার কাজ, ক্যালকুলেটর বসাও, যে ইন্টিগ্রেশন এটা বসালে আমরা যে একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে যে 21081.85 জুল এবং 2 জুল, এটা হচ্ছে আমাদের আরেকটা। এখানে আমাদের আরেকটা পার্ট করেছে, আমি দেখতে লক্ষ্য করি, সেটা এইচপি বলছে। এইচপি কি? আর একটা নতুন ভালো প্রশ্ন তৈরি হচ্ছে, স্যার এইচপি কি? এটা তো আমাদের 99 থাকবে। এইচপি হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে কি, যে পি কি, পি এর একক তো ওয়াট, তো সেটারই আরেকটা একক ওয়াট হচ্ছে, আরেকটা একক হচ্ছে হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, তোমরা একটু বলো তো, 99 পড়াতে অবশ্যই মনে থাকার কথা। 746 ওয়াট লিখলাম, ঠিক আছে। তো এইটা এখন ইউজ করে লিখুন যে কত ওয়াট হচ্ছে। 1 ওয়াটে যদি 746 হয়, মানে 746 ওয়াট হলে 1 এইচপি। আমরা এখানে কত ওয়াট পেয়েছি, 21,000 পেয়েছি না? তো উপরে 21,000 বসাও, উপরে 21,000 ইন্টু 81, তাই না? এখন সেটাকে আমরা কি করব, সেটা কি ভাগ করবো, সময়, সময় কত, 5 মিনিটে 500 মিটার, উদ্দীপক বলে দেন 5 মিনিট মতো মানে কত, 5 ইন্টু 60 মানে 300 সেকেন্ড। আচ্ছা 300 সেকেন্ড, এখন যদি আমরা সেটা ক্যালকুলেটর বসে আমাদের চার্জ ক্ষমতা পেয়ে যাবো, সেটা 70.272 ওয়াট। ঠিক আছে, সেটাকে এখন কি করতে হবে, আমাদের ওয়াট চাইছে না, আমাকে এইচপি করতে চাইছে। এইচপি মানে কি, ওয়াটকে আমরা কত দিয়ে ভাগ করবো, 746 আছে। 746 দিয়ে যদি আমরা সেটাকে ভাগ করি, তাহলে আমরা সিম্পলি একটা ক্যালকুলেটর ইনপুট করলে ভ্যালু পেয়ে যাবো, সেটা হচ্ছে 0.0942, এটা হচ্ছে যাবে এইচপি। তো এটা হবে আমাদের আরেকটা অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই পার্টটা বুঝতে, এখন আমরা পরবর্তী হাতে যাই। তার আগে যাওয়ার আগে এটা আমাকে ভালোভাবে করো যে বুঝছি কিনা। খুব হার্ড না, ইজি জিনিস, আমরা ইজি ভাবে যদি ভাবি তাহলে, লাইক আমরা যদি ভাবতে যাই কেন হচ্ছে বা ই হচ্ছে বা এত কিছু ভাবে না, জাস্ট দেখো আমি কিন্তু খুব সিম্পলি অ্যাপ্রোচ করছি, ঠিক আছে, খুবই যে হার্ড বা অনেক কিছু হচ্ছে তা না। আমরা হার্ড পাবো হয়তো ফিউচারে, হয়তো, বাট এইচএসসি তে যা আসবে, আমি তোমার আপাতত ট্রাই করাচ্ছি এইচএসসি থেকে অ্যাডভান্স কিছু করে, তেমন লাভ নেই। এই যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যে কোনো জিনিস সমস্যা হলে তোমরা আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা, লাইক ইনবক্সে বা কমেন্টে বলবা বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে, সবগুলো সলভ করে দেবো, সমস্যা নেই। বাট বুঝতে পারছো কিনা সেটাই করো, যে কোনো পার্ট না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। আমরা এই জিনিসটা লাইক আবার যদি রিক্যাপের প্রয়োজন পড়ে, আমি দেখা দিচ্ছি যে গ্রাফ একটা দিয়ে দিচ্ছি, ইজি গ্রাফ দিলে আমাদের জন্য বেটার, কোনো টেনশন নেই, আমরা গ্রাফের ক্ষেত্রফল এমনও গ্রাফ দিচ্ছে সেটা আমার লাইক এরকম একটা ফাংশন বলে দিচ্ছে, ফাংশন এটা বলে দিলে তো খুব সুন্দর, বাট না বলে যদি এইটা আমরা তুলনা করবো, কেমন তুলনা, ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কি থাকবে, আমরা সেটার সাথে এক্স স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার ইকুয়াল 8x আমরা ই করলাম, মানে রেশিও করলাম, রেশিও বলতে আমি তুলনা করলাম, এটাকে তুলনা করাবো, তুলনা করে পাই। আমরা সেই ইকুয়েশনটাকে জাস্ট আমরা একটা ফর্মাল ফর্ম, মানে এ ফ্যাক্টর আসলে রেখে বা স্কোয়ার কিউব বা যা কিছু সব ডান দিকে পাঠাবো, দেন সেটা আমাদের কাজের ইকুয়েশনে বসালাম, কাজের ইকুয়েশনে পুরো বসার পর একটা ভ্যালু দিয়ে দিল ক্যালকুলেটর আমার, সেটা আমাদের একটা উত্তর। এবং পরবর্তী এই পার্টটা তো 9-10 থেকে আসছে, তো 9-10 এখন আমরা পরবর্তীতে আরেকটা কিছু দেখি, যে আরেকটা টপিকে যাওয়া ট্রাই করি। আচ্ছা এখন হচ্ছে আমরা মূলত আরেকটা টপিক যেটা পড়বো, সেটা হচ্ছে একটা সরলরেখা। আমরা এসএইচএম এর ক্লাসটাতে দেখেছি, আর এসএইচএম এর প্লেলিস্ট থাকবে আমার ইউটিউবে, সেটার ফোর্থ ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, অনেক না হলে অনেকগুলো ম্যাথ করাছিলাম, হয়তো 30-40 মিনিটের ক্লাস, সেটা ভালোভাবে দেখে না আমি রেকমেন্ড করবো। সেটাতে তোমরা লাইক ওই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল যেগুলো যেগুলো মানে ওই চ্যাপ্টার থেকে বারবার রিপিটেটিভ যেগুলো অ্যাকচুয়ালি টপিক থাকে, সেগুলো আমি একটা অনেক মানে ভালোভাবে সলভ ক্লাস নিয়ে 40 মিনিটের বেশি লম্বা না, দেখে নিতে পারো। দেখ আমরা সেম টপিক আবার বলবো, সমস্যা নেই। একটা সাপোজ সরল দোলক আমরা ভাবি, সরল দোলকটা আঁকানো ট্রাই করি। সাপোজ এটা লাইক এরকম, তারপর হচ্ছে যে এখন যেটা সরল দোলক, তো সেই সরল দোলকে যেটা হলো যে থামো, এটা একটা বল আঁকাবো, ঠিক আছে। তো এটা হলো আমাদের সরল দোলক। এখন সরল দোলকের বেসিক কি, কোথায় কি থাকে, সেটা তো আমাদের এই চ্যাপ্টারে পড়ে না, তাই আমরা এটা তেমন করতে যাবো না, আমরা সিম্পলি একটু বলবো। এটা হচ্ছে ধরে নাও কত একটু আগে এটা হচ্ছে ধরে নাও গ্রাউন্ড লেভেল, এটা কি হলো গ্রাউন্ড লেভেল, সর্বনিম্ন। গ্রাউন্ড লেভেলে কেউ যদি জিজ্ঞেস করে সরল দোলকের সঞ্চিত শক্তি কত, গ্রাউন্ড লেভেলের ইপি জিরো, আই রিপিট, গ্রাউন্ড লেভেলে যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এখানে ইপি জিরো, বিভব শক্তি জিরো, গতিশক্তি সর্বোচ্চ। কেন সর্বোচ্চ সেটা আমি ওই চ্যাপ্টারে পড়াচ্ছি, সেটা ওই চ্যাপ্টারের জিনিস, সেটা এখানে এক্সপ্লেন করবো না, তবে হালকা করে বলছি, কারণ এই জায়গাতে বেগ সর্বোচ্চ থাকে, এই জায়গাতে ভি ম্যাক্স থাকে, ভি ম্যাক্স, ঠিক আছে, আর এই জায়গাতে ভি সর্বনিম্ন, ভি মিনিমাম থাকে, মিন মানে মিনিমাম, এই জায়গাতে আবার ত্বরণ সর্বোচ্চ থাকে, এ ম্যাক্স, আর এই জায়গাতে আবার ত্বরণ সর্বনিম্ন মানে এ মিন, ঠিক আছে। তো এটা জাস্ট সিম্পলি এটা, এখানে ই কে ম্যাক্স থাকবে এই মিডল পয়েন্টটাতে, ইপি এর মান 0 হবে, ইপি ইকুয়াল টু 0। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সেটা ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট মানে কি, ফাইনাল পয়েন্ট মানে সর্বোচ্চ 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 এত দূরত্ব পেলো, তারপর উত্তর হবে এইখানে ইপি কত, কেউ যদি প্রশ্ন করে এই জায়গাতে ইপি কত, উত্তর হচ্ছে এম জি
এইচ বলো অথবা এল বলো, এমজিএইচ আমি হয়তো প্রিফার করবো, এমজিএইচ বলো, ঠিক আছে। এমজিএইচ কি কেউ যদি জিজ্ঞেস করে, এইচ হচ্ছে এই বার টু, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। সাপোজ এটা থিটা, সাপোজ, ভালো করে। এখন মনে করো যে এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এইটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এখন এর মাঝে যদি কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুর আমার কি হবে? সাপোজ আর একটা বিন্দু আছে, যে বিন্দুটা অ্যাকচুয়ালি তোমার এই বরাবর, ঠিক আছে। এই সরি, সাপোজ এটা সাদা সার্কেলটা দিয়ে আমরা দেখাচ্ছি, সাপোজ এখানে আর একটা বিন্দু এটা। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এই পার্টিকুলার বিন্দুটা কি বলো না, এই বিভব শক্তি কথা কেউ যদি জিজ্ঞেস করে, কি উত্তর দিবে? চলো সেই উত্তরটা এখন ফাইন্ড আউট করে ট্রাই করি। সেই উত্তরের জন্য আমরা ধরে নেব যে এই যে পার্টিকুলার সাদাটা, সেটা একেবারে এটাকে সাম্যাবস্থা হলো, মিডিলটাকে সাম্যাবস্থা থেকে থিটা কোণে দূরে আছে সেটা আমরা ধরছি। এখন আমরা সূত্র দেখব যে সেইখানে বিভব শক্তি কত। বিভব শক্তি হচ্ছে যে কোনো বিন্দুতে, আই রিপিট, যে কোনো বিন্দুতে, মনোযোগ লক্ষ্য করা যায়, যে কোনো সরল দোলকের বিন্দুতে গতি শক্তি না স্থিতি শক্তি যদি কেউ জিজ্ঞেস করে, স্থিতি শক্তি হবে যে হাফ, দুইটা জিনিস মনে করো, হাফ কে এক্স স্কোয়ার। তোমরা এটা বুঝতে পারবে না যে স্যার এটা কোথায় কি লিখছেন, এটা বোঝার এখন কোনো দরকার নেই, এটা ফিফথ চ্যাপ্টারের জিনিস না, এটা এইট চ্যাপ্টারের জিনিস, আমি সেখানে বোঝাচ্ছি। এটা রেয়ারলি আসবে, এটা না আমাদের টেনশন। তবে আমাদের টেনশন কোনটা? আমাদের যেটা টেনশন, যে বৃহৎ সূত্র হবে এম জি এল। এল কেউ বলতে পারবে? এল কে আমার সাথে সাথে বলো। এল হচ্ছে সেই সুতাটার দৈর্ঘ্য, এটা সাপোজ এল, এই সুতা যেটা, সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। এম জি এল ওয়ান মাইনাস কস, এটা হচ্ছে আমার গতিশক্তি বা বিভব শক্তি, যেটা হলো বিভব শক্তি সূত্র, ঠিক আছে। এখন এটা দিয়ে আমার লাভ কি? তোমার লাভ কি? তোমার হাতে সূত্র আছে, তোমার হাতে একটা টপিক আছে, অর্থাৎ একটা পার্টিকুলার বিন্দুতে কি টপিক কি সূত্র আছে, তাহলে তোমার কি এটা দরকার না? অবশ্যই দরকার আছে। তোমার কেউ একটা বিন্দু বললো, বলে এই বিন্দুতে এই কোণে তোমার এই কথা বিভব শক্তি দরকার না, অবশ্যই পারবে, ঠিক আছে। তবে এইটার কি লিমিট কেবল এটার পর্যন্তই সীমাবদ্ধ? না, অবশ্যই না। এটা আরেকটা জিনিস বলতে পারবো, মানে এটা আরেকটা কি কাজ আছে, সেটা হচ্ছে আমরা সাপোজ এখন একটা মনোযোগ দিলাম, সাপোজ এটা একটু প্র্যাকটিক্যালি করতে, এইখানে এই বলটা ছিল, আমি ছিল, সেই বলটা গড়িয়ে গড়িয়ে এই জায়গাটাতে এলো, মানে আগে সে এখানে ছিল, বাট দুলতে দুলতে এই জায়গাতে চলে এলো। আচ্ছা, এই জায়গাতে সাপোজ আর গতিশক্তি নাই, আমরা দেখেছিলাম, আমরা এখানে দেখলাম ভি মিনিমাম মানে ভি জিরো। ভি জিরো মানে কি? গতিশক্তি জিরো। তার মানে নিজ বিন্দুতে গতিশক্তি ম্যাক্স, বাট সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কি? মিনিমাম মানে জিরো। তাহলে এই জায়গাতে গতিশক্তি জিরো, এই জায়গাতে তো স্পিড আছে একটা, এই জায়গাতে তো গতিশক্তি জিরো না। আচ্ছা, তার মানে এই জায়গাতে গতিশক্তি জিরো ছিল না, বাট এই জায়গাতে গতিশক্তি একটা তৈরি হয়ে গেল, মানে এখানে জিরো ছিল, এখানে জিরো ছিল না, এখানে অন্য কিছু তৈরি হলো। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি কিছু পরিমাণ বিভব শক্তি, এখানে বিভব শক্তি সর্বোচ্চ, এখানে বিভব শক্তি সর্বোচ্চ, এখানে গতিশক্তি সর্বোচ্চ। তার মানে এখানে কিছু পরিমাণ বিভব শক্তি একটু কমে বলো, কমে গেছে, সেই বিভব শক্তিটুকু এখানে গতিশক্তি সেটাই, সেটা আমরা কিভাবে পারবো? মনে আছে না আমাদের 9-10-এ পড়তাম শক্তির সংরক্ষণশীলতার নীতি? মনে আছে আমাদের না? অবশ্যই মনে থাকবে। সেটা কি? সামেশন অফ ই আই ইকুয়াল টু সামেশন অফ ই জেড। জে দিয়ে প্রকাশ করো বা 1 2 দিয়ে প্রকাশ করো, না 1 2 লিখো, এখানে 1 2 লিখো, এটা 1 মানে আদিতে টোটাল শক্তি ইকুয়াল টু শেষে টোটাল শক্তি। টোটাল শক্তি মানে কি? গতি শক্তি আর স্থিতি শক্তির যোগফল না? অবশ্যই। তার মানে ই পি ওয়ান প্লাস ই কে ওয়ান, এটা হচ্ছে আদি শক্তি টোটাল। আচ্ছা, তাহলে এবারে কি থাকবে? ই পি টু ইকুয়াল টু ই না প্লাস ই কে, এটা হচ্ছে আমাদের লাইক কিউ, এটা হচ্ছে আমাদের শক্তির সমর্থন, সেটা দিয়ে আমরা এখন জিনিসটা চলো দেখা যাক। এখন আমরা এটা আরেকটু ভাঙতে পারবো না? পারবো না। তোমরা দেখো, আমরা এই জিনিসটা যেটা শিখলাম, এই জিনিসটা যদি আমরা এখানে এসে বসাই দিই, পারবো? অবশ্যই পারবো। আমরা এখানে ওটাকে যে ইপি ওয়ান, সাপোজ ইপি ওয়ান কি ছিল? হয়তো থিটা ওয়ান ছিল, তাহলে এমজিএল ওয়ান মাইনাস কস থিটা ওয়ান প্লাস, সাপোজ আদি একটা গতিবেগ ছিল, সেটা হচ্ছে আদি বেগে, সেটা তোমাদের হয়তো বলে দেবে বা কোনো না কোনো মাধ্যমে জানতে পারবে। তোমার যদি এই জায়গাটাতে ছাড়ে, তাহলে তুমি জানো এই জায়গাতে ভি জিরো, এই জায়গাতে যদি জানো, তুমি জানো ভি সর্বোচ্চ। সর্বোচ্চ মানে কত? এইটাই কেউ প্রশ্ন করবে যে এখানে ভি কত, এইখানে ভি সর্বোচ্চ মানে জানো, এখানে এম এস এম এম জি। কেন? তুমি বলবে স্যার এম জি তো বিভব শক্তি গতি শক্তি, কেন আপনি এম জি বলেন, তাই না? আচ্ছা, একটু মন দেখুন, এখানে গতি শক্তি কত? জিরো। বিভব শক্তি কত? সর্বোচ্চ, সেটা হচ্ছে এম জি। এখান থেকে যখন আসছে, এখান থেকে যখন সে গড়িয়ে 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 দিকে আসছে, তখন কি তার গতি শক্তি বাড়ছে, বিভব শক্তি কমছে?
মানে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই জায়গাটাতে এক্স্যাক্টলি সেন্টারে এসে কি হবে, সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হবে এবং তার গতিশক্তি সর্বোচ্চ হবে, বিভব শক্তি সর্বনিম্ন অর্থাৎ 0 হয়ে যাবে। তার মানে সম্পূর্ণ এমজিএইচ এই জায়গাতে গতিশক্তিতে রূপান্তরিত হবে। আমরা এই জায়গাতে বলতে হবে, এই জায়গাতে জিজ্ঞেস করে সেন্টারে গতিশক্তি কত, আমাদের ভেতরে আরো অনেক উপায় আছে, সেটা এসএইচএম এর জিনিস, সেটা আমি বারবার বলছি এসএইচএম এর জিনিস সেখানে পড়াবো না, কারণ এটা কমপ্লিটলি আলাদা। তো আমাদের কনসেপ্ট জানা লাগবে, যতটুকু দরকার একটু বেশি কনসেপ্ট আমরা দিচ্ছি কিন্তু যাতে তোমরা বুঝতে পারো। তো সেটাই তখন আমরা এই জায়গাতেও বলতে পারতেছি। চলো, তবে ওটা আমাদের আলাদা জিনিস, আমি এখানে জাস্ট বুঝলাম আমাকে, মানে ওটা তো বুঝলাম যে কোনো না কোনো মাধ্যমে তুমি পেয়ে যাবা গতিশক্তি, ওদের টেনশন করা মানে এম ভি ওয়ান, সাপোজ এটা ওয়ান স্কোয়ার, পরবর্তীতে সেকেন্ড পজিশন কি, তার বর তো জীবনে চেঞ্জ হয় না, জি জীবনে চেঞ্জ হয় না, গতিশক্তি মানে না দৈর্ঘ্য জীবনে চেঞ্জ হবে না, ওয়ান মাইনাস কিন্তু cos থিটা 2 চেঞ্জ হবে, কারণ সে এক পজিশন থেকে আরেক পজিশনে চলে গেল, প্লাস সাপোজ অবভিয়াসলি ওর বেগ তো চেঞ্জ হবেই, তার কারণে ভি টু স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের লাইক কি বলবো, এই টপিকের এটাই বলো সেটা যে মেইন জিনিস, ঠিক আছে। এই টপিক, এই জিনিসটা তোমাদের প্রচুর ম্যাথের দরকার পড়বে। কেমন ম্যাথের দরকার পড়বে সেটা আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব এই চ্যাপ্টারের এসএইচএম এর, ঠিক আছে। সেই লিঙ্কটাতে 30 মিনিটের একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই জায়গাতে একটা যে ভিডিও থাকবে সেই ভিডিওটা একটু দেখবা, 40 মিনিট। তোমরা হয়তো 1.5x-এও দেখতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা যে স্পিডে দেখো, বাট দেখবা। কেন বারবার বলছি, কারণ ওইখানে যা যদি নর্মালি প্রতি বছর যেমন কোশ্চিন করে সেরকম যদি কোশ্চিন করে, ঠিক আছে, মানে যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ না করে, তাহলে আমি তোমাদের একটা 80% গ্যারান্টি দিতে পারছি তোমরা একটা সিকিউ মাস্ট কমন পাবা, একটা সিকিউ অবশ্যই কমন পাবা ওই জাস্ট একটা ভিডিও থেকে, যদি ওই লাস্টের ওই 40 মিনিটের ভিডিওটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ঠিক আছে। এখন যদি ভিডিও মানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে, আমি তো সব জানতাম না, আমি তো ফিউচার জানি না, তাহলে তো সেটা আলাদা কথা। বাট কিছু কিছু জিনিস থাকে না যেগুলো বারবার ঘুরে আসে, সেটা তোমরা সেটা পড়বা, আমি সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দেবো। এইটার পরে ওই ভিডিওটা করতে যাবা, আর না যেতে পারো সমস্যা নেই। এই ভিডিওটা কমপ্লিটলি শেষ করার পর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে অথবা কমেন্টে আমি বলে দেবো, অথবা তোমাদেরকে আমি মেসেঞ্জারেও দিয়ে দেবো, আই মিন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ, সেটাও করে অবশ্যই মাস্ট তোমাদের ওটা জন্য মেনে দেবো। চলো এবার আমরা পরবর্তী আরেকটা টপিকে যাবো। এই টপিকে আপাতত কোনো ম্যাথ করাচ্ছি না, কারণ ওই একটা ম্যাথে তোমার সাথে সব অ্যাকচুয়ালি। আচ্ছা, যখন যখন যেহেতু এসএইচএম করাচ্ছি, এসএইচএম এর আরেকটা টপিক আছে স্প্রিং, আমরা স্প্রিংটা একটু হালকা করে দেখবো। সাপোজ এটা একটা স্প্রিং, এটা স্প্রিং ছিল, আমার ইচ্ছে হলো সেই স্প্রিংটা একটু টানবো, একটু টেনে একটু করে লাইক লম্বা করে, ঠিক আছে, আমি হালকা করে টানলাম, এই জায়গাটাতে একটা টান বল প্রয়োগ করবো। তাহলে আমি যে বল প্রয়োগ করছি অবভিয়াসলি সেটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা আমি কি প্রত্যায়নী বল বলতাম, প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল কিন্তু ক নাম্বারের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নিবে, এটা সংজ্ঞাটা এটা প্রচুর ইম্পর্টেন্ট, ক নাম্বারে প্রায় প্রায় আসে। প্রত্যায়নী বল কাকে বলে, দীর্ঘিকার মনে হয় প্রত্যায়নী বল, ঠিক আছে। এইটা আমি প্রয়োগ করছি, এটা হচ্ছে এফ, ঠিক আছে। লাইক এটাকে এফ এক্সটার্নাল বলে, যেটা এটা এক্সটার্নাল দিক, তাই আমরা ইএক্সটি দিয়ে প্রকাশ করবো এক্সটার্নাল। আর এটা হচ্ছে এফ, এটা প্রত্যয়নী বল, সাপোজ আমরা এফ দিয়ে প্রকাশ করছি। এখন যেটা কথা যে আমরা যে স্প্রিংটা যেমন টানছি, টানার পর কি সে স্প্রিংটা আবার ফিরে চলে যায় না? অবশ্যই যায়। এখন প্রশ্ন যদি করো কিভাবে যায়, আমি তো একটা স্প্রিংটা টানলাম, সেই নিয়মে কেন যাবে? তোমার বলো স্যার সেই স্থিতিস্থাপক, তো তো স্থিতিস্থাপক বলেই চলে যেতে পারবে কেন? কারণ স্থিতিস্থাপক বস্তুদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটা স্বাভাবিক বস্তু থেকে অন্যরকম। সেটা হচ্ছে তারা লাইক এই ইএক্সটি এক্সটার্নাল ফোর্সের বিরুদ্ধে একটা প্রত্যয়নী বল দেয়, যেটার মাধ্যমে অন্যকে প্রত্যয়নী বল দেয় না। তুমি যদি কোশ্চেন করো অবশ্যই অন্য একটা লোহাকে তুমি স্বাভাবিকভাবে একটা লোহাকে তুমি টান ধরবা, তাহলে লোহার প্রত্যয়নী বল কত, মানে বেশি। তবে যেটা কথা যে ওদের আলাদাভাবে ফাংশন করে, স্প্রিং আলাদাভাবে, অত টেনশন করার কিছু না, আমাদের জীবনে আসবে না, আমরা স্প্রিংই পাবো। তো এখন যদি জিজ্ঞাসা করে প্রত্যয়নী বলটা কত, কি বলবো? পারবা না পারবো? অবশ্যই পাবো। তোমরা পারবো না তো কে পারবে? এটা কি আদি বিন্দু ছিল না? এটা কি শেষ বিন্দু হলো না টানার পর? সাপোজ টানার মাঝে যে এই পার্টটু, এই সরণটা হচ্ছে এক্স, ধরে নি, ধরে নি। প্রত্যয়নী বল সব সময়, আই রিপিট, মনে করতে মাইনাস এফ এক্স। স্যার কি বলেন কিছু বুঝলাম না, কেন বুঝলাম না? এই দিকে আমি এই বল প্রয়োগ করছি, এইদিকে এই বল করছি, এদের দিক সেম না, দিক ডিফারেন্ট, মানে একটা মাইনাস। মাইনাস কি ভ্যালু হচ্ছে না? মাইনাস ভ্যালু তো চেঞ্জ করছে না, মাইনাস বুঝাচ্ছে যে আপনি উল্টা দিকে যাচ্ছে, মাইনাস কাছে যেই বলে ঠেলবো সেই বলে সে নিজেকে টানবে, মানে প্রত্যয়নী বল দেবে। সেই জন্য আমাদের আলটিমেটলি সে নিজের অরিজিনাল পজিশন। এখন কেউ যদি জিজ্ঞেস করে সেই বলটা কত, সেটা হবে এফ ইকুয়াল টু কে এক্স।
ঠিক আছে, F equal to kx। প্রত্যয়নী বল F ex t equal to kx actually, ঠিক আছে। আর প্রত্যয়নী বলের আগে এখানে একটা মাইনাস চিহ্ন বসে যাবে। তো এইটা হচ্ছে আমাদের বল, এটা আমাদের দরকার পড়তে পারে, এটা একটা সূত্র ইম্পর্টেন্ট। তবে এখানে যেটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট সূত্র সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমি এইটুক যে টানলাম এখানে, এটা তো বল, এটা বল করলাম আমরা। এবার আমরা কৃত কাজ হয় না, আমাদের একটা কাজ টানছি, আমাদের একটা কাজ হবে, সেই কৃত কাজটা কি? এখন যদি কৃত কাজ কেউ জিজ্ঞেস করে তাহলে কৃত কাজ সেটা আমরা লিখবো যে ডাব্লু ইকুয়াল টু মডুলার হাফ কে এক্স ওয়ান লিখ ওয়ান টু দিয়ে প্রকাশ করি, এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। ও না না না, একটু সরি সরি, এটা কি হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ভুল নাই, এটা ঠিক আছে। কথা হচ্ছে এটা দুই রকমের আছে, মনোযোগ দিয়ে দাও। কেউ যদি জিজ্ঞেস করেন কৃত কাজ কত, এটা লিখবা। কেউ যদি জিজ্ঞেস করে যে এজেন্ট কর্তৃক, এজেন্টকে যে এই এফ এক্সটার্নাল বলটা দিচ্ছে তাকে আমরা এজেন্ট, এজেন্ট কর্তৃক কৃত কাজ কত, উত্তর এইটা, এইটা সেম। এজেন্ট কর্তৃক বা কেউ যদি বলে কেবল কাজ কত, কিন্তু কেউ জিজ্ঞেস করে স্প্রিং কর্তৃক কাজ কত, স্প্রিং কর্তৃক কাজ, তার মানে ডাব্লিউ পি আর আই এন জি ইকুয়াল টু মনোযোগ রাখবো মাইনাস ডাব্লিউ এজেন্ট, ঠিক আছে। এজেন্ট লেখো, এটাতে এজেন্ট, এজেন্ট লেখো না লেখো বড় কথা না, এটা এজেন্টও লেখো না, ঠিক আছে। আমি এখানে বোঝার জন্য এজেন্ট অক্ষরটা লিখছি। ইকুয়াল টু মাইনাস মানে কি, এখানে একটা মাইনাস কমন লিখতে হলে এই জায়গাটাতে মাইনাস কমন দেয়, সামনে দিয়ে আসলে ওটাই যে এটাই বোঝে যে হাফ এর এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার। কেন ওয়ান স্কোয়ার স্কোয়ার আমরা তো জাস্ট বুঝতেই পারছি, আমরা জাস্ট কমন নিলাম, ওটা বড় কথা। তাহলে আমি কেউ জিজ্ঞেস করছে এইটা কি, এইটা হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ। কেউ যদি জিজ্ঞেস করে স্প্রিং কর্তৃক কৃত কাজ কত, স্প্রিং তার মানে এফ এস পি আর আই এন জি, কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কি উত্তর দিবে, তাড়াতাড়ি বলো। অবশ্যই মাইনাস এক্স, ঠিক কারেক্ট। চলো, না এটা বক্স করার দরকার আছে, চলো করি বক্স। এমন তো না যে জীবনে আসবে, আসতেই পারে, কৃত কাজ দিব, স্প্রিং দিব, সবই দিব। এটা পড়ো, পড়তে থাকো, তোমাদের পড়ার কোনো শেষ নেই। সূত্র পড়াই দিচ্ছি, একটা করে হয়তো ম্যাথ পড়াই দেবো, তোমাদের কাজ কি সেটা বোঝা, সেটা অনুযায়ী চলো। আমরা এখন একটা ম্যাথ দেখবো, দেন দেখা যাক। চলো আমাদের এই ম্যাথটা দেখা যাক। এই ম্যাথটাতে যেটা কথা সেটা হচ্ছে যে কিভাবে বের করবো। আমাদের প্রথমে একটা স্প্রিং ধ্রুবক দিয়েছে, আমরা যখনই সলভ করবো, আমরা রিডিং করার সময় ফিজিক্সে যা কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল গুলোতে করবো, ম্যাথে ওরকম আমার হেল্প করবে না, বাট ফিজিক্সে অ্যাটলিস্ট সাথে সাথে লিখে দিবা যে জিনিসটা কি প্রকাশ করতে হবে, না আর কিছু বলবি না, টেনশন। আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা আমার স্মরণ, তার মানে এটাকে এক্স দিয়ে প্রকাশ করো। সাম্য অবস্থান থেকে মানে কি, তার আদি অবস্থান জিরো, তার মানে আমরা যে এই যে এটা যেটা দেখলাম, এটা এই যে যেটা সূত্র, এই সূত্রে যদি সাম্যাবস্থান থেকে যায়, সেই যদি সাম্যাবস্থান হতে শুরু করবে, লিখে দিই আমরা এখানে যে সাম্যাবস্থান, তোমরাও লিখে নাও, এটা হতে শুরু করলে, ঠিক আছে। সাম্যাবস্থান থেকে যদি শুরু করা যায়, তাহলে এই সূত্রে যেটা হয় যে এই পার্টটার ভ্যালু কত হইতো, আদি অবস্থা কত, এটা পার্টটা তখন ভ্যালু জিরো হয়। আচ্ছা ভ্যালু জিরো হওয়া মানে কি, তোমার ওই জিনিসটাই নেই, তাহলে সেক্ষেত্রে আর এই ওয়ান এখানে ওয়ান টু এগুলো বলার প্রয়োজন, আমরা ডাইরেক্ট সেক্ষেত্রে সূত্র লিখবো যে ওটা ইকুয়াল টু হাফ এ এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের জিনিস। যাক চলো আমরা এখানে ফিরি। তাহলে এটা হলো, তাহলে আমাদের প্রথমটার অ্যান্সারকে বের করার কোনো কোশ্চেন জিনিস, যে ডাব্লিউ ইকুয়াল টু আমি যদি হাফ বসাই, কে আমাদের দিয়ে দিয়েছে 2200 বসাই দেয়, এবং বলে দিয়েছে যে 0.15 মিটার যায়, সেটাকে একটা স্কোয়ার করে দেয়, তাহলে কি আমরা ভ্যালু পাবো না? অবশ্যই আমরা ভ্যালু পেতে বাধ্য, মানে ভ্যালু পেতে বাধ্য। এখন আমরা সিম্পলি ক্যালকুলেটরে বসাবো, দিয়ে আমরা এখানে দেখতে পাবো যে 24 পয়েন্ট, আমি যদি ভুল না হয় 24.75 জুল, ঠিক আছে। এটা গেল এক নাম্বার। এখন আমরা দুই নাম্বার দেখি, দুই নাম্বারে কি বলছে একটু দেখো। দুই নাম্বারে বলছে যে এই ক্ষেত্রে বাহ্যিক বল কত, কোন ক্ষেত্রে, সরি ক্ষেত্রটা এখানে মেনশন করা হয়নি, ক্ষেত্রটা লিখছে যে ক্ষেত্রটা কি, যে ব্র্যাকেটের ভিতর লিখে দাও যে কোন অবস্থান থেকে কোন অবস্থান, সেটা হচ্ছে যে 0.15 এম হতে মাইনাস 0.1 এম এ আসলে। যেমন তোমরা আবার প্রশ্ন করবে স্যার মাইনাস আবার কি, এটা আবার কোথায় জিনিস, দৈর্ঘ্য বা প্রস্থ বা সরণ তো জানি পজিটিভ, এবার মাইনাস হবে কেন, মানে কি দেখো এইটা আমরা প্রত্যক্ষ সরণ করলাম, আমরা যে স্প্রিংটা টানলাম একটু গেল না, আচ্ছা স্প্রিংটা এদিকে না যায়, ছেড়ে দিলে একটু স্প্রিংটা একটু এদিকে আসবে না, দেন আবার এদিকে যাবে, দেন আবার এদিকে আসবে, দেন আবার যাবে, এরকম করতে 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 ফাইনালি এক জায়গায় তখন থামবে। তার মানে আমরা কি অ্যাকচুয়ালি বুঝতে পারছি তোমরা বলো, সেটা হচ্ছে
যে এই দিকেও যেতে পারবে, এই দিকে যেতে পারবে। আমরা যদি একটা দিক পজিটিভ ধরবি আরেকটা দিক বাই ডিফল্ট নেগেটিভ হয় না, মানে ওটার মানে হচ্ছে এই দিকে 0.15 মিটার গেছিল, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যেটা আমরা অলরেডি বের করে দিচ্ছি। সাপোজ এখান পর্যন্ত এসেছে 0.15 মিটার, এটা আমরা বের করেছি। এখন বলছে সে 0.15 মিটার থেকে -10 গেল, মানে এইখান থেকে সে এইখানে এসেছে, এটা তার সাম্যাবস্থা, সেইখানে আসেনি, আরো দূরে এসেছে, ঠিক আছে, সেটা আমাদের এখন সেক্ষেত্রে কৃতকৃত কাজ, সেটা আমরা ইজিলি বলতে পারবো। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটা কি বলবে, ঠিক আছে, ক্ষেত্রে ব্যাহ্যিক বল দেখছি, দেখো ব্যাহ্যিক বল আমরা শিখেছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম। কারণ ব্যাহ্যিক বল মানে এটা যেটা এজেন্ট কর্তৃক, ঠিক আছে, এটা এজেন্ট বলো, এজেন্ট, এক্সটার্নাল, ইএক্সটি মানে এক্সটার্নাল, বা ব্যাহ্যিক যাই বলো, ঠিক আছে, ব্যাহ্যিক যাই বলো সেটাই, ঠিক আছে। আর যদি এইগুলা বাদে তোমার লাইক থাকে ইন্টারনাল ফোর্স কি, স্প্রিং ফোর্স, ইন্টারনাল ফোর্স, সেক্ষেত্রে অনেকটা লাইক এর অপোজিট হবে, অর্থাৎ সামনে একটা মাইনাস। যাক, আমাকে ওই মাইনাসটা না, স্বাভাবিক বাইরের কাজটা দিয়েছে, আমরা সেটাই করবো। সেক্ষেত্রে W2 আমরা সেটাকে 2 দিয়ে হয়তো প্রকাশ করছি, কোনো সমস্যা নেই, হাফ ইন্টু 2 2 0 0। আচ্ছা, সেকেন্ড পজিশন কত তোমরা বলো, -10 না, এক্ষেত্রে দেখো, হ্যাঁ এক্ষেত্রে দেখো, যখন এজেন্ট তখন 2 নাম্বারটা প্রায়োরিটি পাবে, আর যখন মানে প্রায়োরিটি পাবে বলতে আগে লিখতে হবে, আর যখন স্প্রিং তখন 1 নাম্বারটা আগে লিখতে হবে, এই জিনিসটা আমাদের ভুলা যাবে না, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এই যে একটু পিছিয়ে যাই, হ্যাঁ ঠিক আছে। এখন যেটা কথা আমরা সেটাই বসাবো, যে সেকেন্ডটাকে স্কোয়ার মাইনাস আগে যেটা 0.15, এটা পয়েন্ট কিন্তু স্কোয়ার, ঠিক আছে। আমরা যদি আমাকে সেটা ক্যালকুলেটরের কথা, আমরা ক্যালকুলেটরে একটা সুন্দর ভ্যালু পাবো, সেটা নেগেটিভ মানে মাইনাস, অ্যাকচুয়ালি এই কাজ মাইনাসের তাৎপর্য কি সেটা তোমরা মহাকর্ষ থেকে বুঝো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কাজ দেওয়া লাগে না, সে নিজে নিজে কাজটা করতে চায়, সেটাকেই বলে মাইনাস, ঠিক আছে। মানে আমার সেক্ষেত্রে যদি কাজ দিই, সেই কাজটা লাইক একটা অযথা কাজ হবে, ঠিক আছে, এটাই আর কি, এই যাই বললে বোঝার দরকার নেই, আমরা মহাকর্ষের টপিক। চলো, এটা আমাদের গেল, খুবই জিনিস ছিল তোমাদেরকে এরকম মানে দিন শেষে যা দেয় এরকমই দেয়, তবে এখানে আরেকটা জিনিস একটু দিতে পারে, আমরা ওটা করবো, ঠিক আছে, ওটা লাইক ওরকম স্পেসিফিক যে ম্যাথ করাই লাগবে সমস্যা নেই, তো আমরা একটা ম্যাথ খোঁজার ট্রাই করবো, ম্যাথ যদি ওটা আমি কোনো পাই অবশ্যই করে দেবো। আচ্ছা, এখন মনে করো এটা একটা তল, এইবারে ভালো কথা। আচ্ছা, এখন মনে করো এখানে একটা লাইক ইয়া আছে, বক্স আছে, ভালো কথা, সেই বক্সটা একাই নেই, সেই বক্সটা একটা স্প্রিং এর সাথে মনে করো লেগে আছে, ঠিক আছে। এখন মনে করো একটা স্প্রিং আঁকালাম, যে এইখানে সাপোজ যে পিঙ্ক কালার দিয়ে একটা স্প্রিং আঁকালাম, ঠিক আছে, সেই স্প্রিংটার সাথে সেই বক্সটা লেগে আছে। এখন আমি যদি বক্সটাকে সামনে ধাক্কা দিই, একটু সামনে আগাবে, বাট স্প্রিং এর প্রত্যয়নিক আছে, আবার পিছিয়ে আসবে, এটা তো আমরা জানি, তাই এটা তো অজানা কিছু। এটা ঠিক আছে। এখন যেটা কথা, যে কেউ যদি জিজ্ঞেস করে যে লাইক কত বেগে ফিরে আসবে, আমি এখন একটা প্রশ্ন লিখছি, যে মনে করি যে এই বস্তুটার ভর, মনে করো তোমরা আমাদের সাথে দেখো, এটা একটা প্রশ্ন আরেকটা, যে এই কেসে ধরি এই বস্তুটার ভর যেটা এম, ঠিক আছে, সেই এমটা ধরে নাও যে 2 কেজি বলে দিয়েছে আমাকে, আমাকে বলে দিয়েছে স্প্রিংটা ধ্রুবক বলে দিয়েছে, বা লাইক বলেনি, আমার অন্যভাবে বের করতে পারবো, ঠিক আছে, আমরা কিভাবে লাইক বের করবো, যে চল আমাদের সব স্প্রিং ধ্রুবকও বলেনি, আমাকে বলেছে, এটা বলেছে এ বস্তুকে মানে 2 কেজি এর বস্তুকে ধরে নাও বলে দিয়েছে যে 100 নিউটন যদি বল দিই, 100 নিউটন বল প্রয়োগে প্রয়োগে বল প্রয়োগে ধরে নাও যে কত বলবো, সাপোজ বলছি যে আমি 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সিএম প্রসারণ, কি প্রসারণ, প্রসারণ বলতে এইটা সামনের দিকে আগায়, ঠিক আছে, সেটাই কটটুকু আগাচ্ছে বলে দিলাম, মনে করি এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, 10 সিএম প্রসারণ, ঠিক আছে, যাই হোক, প্রসারণ হলে, এখন দেখো প্রশ্ন হবে একটা, প্রথম প্রশ্ন স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, স্প্রিং ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করি আমরা, স্প্রিং ধ্রুবক, এটা প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন সঞ্চিত শক্তি, ঠিক আছে, যদি জিজ্ঞেস করে শুধু সঞ্চিত শক্তি, তাহলে আমি বলেছিলাম শুধু সঞ্চিত শক্তি বা শুধু শক্তি যদি ওয়ার্ডটা মেনশন করে, আমরা এইটাই লিখবো, ঠিক আছে, এন্ড পজিটিভ, কোনো মাইনাস চিহ্ন দেবো না। বাট যদি বলে স্প্রিং দ্বারা বা ইন্টারনাল ফোর্স দ্বারা বা এরকম যদি বলে, সেক্ষেত্রে আমরা মাইনাসের টার্মটা নিয়ে হিসাব করতে হবে, ঠিক আছে। চলো, এখন আমাকে সাপোজ 2 নম্বর প্রশ্ন বলে সঞ্চিত শক্তি, ভালো কথা। আর সাপোজ 3 নম্বর প্রশ্নটা বেসিক্যালি ইম্পর্টেন্ট, যে বস্তুটি কি বলবো, বস্তুটি ধরে নাও কত বেগ অর্জন করবে বা কত বেগে ফিরে আসবে, যাই বলো, বস্তুটির বেগ কত হবে, ঠিক আছে, বেগ কত হবে, কত বেগ অর্জন করবে, কত বেগে ফিরে আসবে, বা যাই হোক এরকম থাকবে, বেগ কত হবে, যাই বলো, করলে একটা প্রশ্ন কত হবে। এখন যদি একটু আলাদা একটু প্রশ্ন আসে,
সেটা হচ্ছে যে আইভি নাম্বার একটু আলাদা প্রশ্ন হবে, তোমরা একটু মনে করো। প্রশ্ন দেখে তোমরা অলরেডি উত্তর করে দিয়েছো, তো আমি প্রশ্নটা তোমাদেরকে রিডিং পড়ে শুনছি। এখন মনে করো বলে দিয়েছে যে একটা যে মিউ, মিউ মানে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মনে করে বলেছে 0.1 হলে, হ্যাঁ চলো আমাদের লেখা শেষ। তো এটা হচ্ছে সিম্পলি যখন মনে করো এই প্রথম তিনটা আছে যখন কোনো ঘর্ষণ গুণাঙ্ক নাই, পরের তিনটা হচ্ছে যখন ঘর্ষণ গুণাঙ্ক আছে। যে ঘর্ষণ গুণাঙ্ক নাই তখন ধ্রুবকটি আছে, সঞ্চিত শক্তি আছে, বস্তু বেগ আছে। এই তিনটাকে আমরা পারবো না পারবো না তোমরা? অবশ্যই পারবো। প্রথম দুটো তো বাচ্চার জিনিস, আমি তাও লিখে দিব, সমস্যা নেই। প্রথম প্রশ্ন, স্প্রিং, স্প্রিং ধ্রুবকের কি আমরা সূত্র জানি কোনো? ভাবা ট্রাই করো, একটু ভাবো, একটু ভাবো। এসএইচ এর মতো জানি, এই চ্যাপ্টারে জানি, অবশ্যই জানি, একটু আগে আমি লিখে ফেলেছি। বল সমান কে এক্স, আমি শিখাইছি না? অবশ্যই শিখাইছি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এটা সমান কে মানে ফোর্স বাই এই এক্স, অবশ্যই পারবো আমরা। এখন যেটা করব যে সে ভ্যালুগুলো এখানে বসাবো। বল কত আমার? বল হচ্ছে 100, এক্স কত? এক্স হচ্ছে 0.1 মিটারে লিখতে পেরেছে, তার মানে আমাদের এখানে বল কত? 1000 নিউটন পার মিটার। ভালো কথা, প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে নিলাম। ঠিক আছে, এটা হবে আমাদের। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি কেউ জিজ্ঞেস করে, চলো দ্বিতীয় প্রশ্নে আমার কি বলেছে সেটা তোমরা আবার রিডিং করো। তো দ্বিতীয় প্রশ্নে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে বস্তুটিতে সঞ্চিত শক্তি। আমি কি এটা সূত্র, ডাইরেক্ট সূত্র শিখাইছি? উত্তর অবশ্যই শিখাইছি। চলো সেই সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্রটা হচ্ছে ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। এখন তুমি বলো স্যার আপনি একটা হাফ কে তখন এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার পড়াচ্ছেন, তো এখন জাস্ট এক্স স্কোয়ার কেন করছেন? কারণ হচ্ছে তখন কি যখন দুইটা রেফারেন্স পয়েন্ট ছিল, এখানে কি দুইটা রেফারেন্স পয়েন্ট? এখন রেফারেন্স পয়েন্টই নেই, আমার সময় অবস্থান তো এটা এক্স মানে কি আগে এক্স জিরো ছিল, আমাদের একটু ব্রেন খাটানো তেমন কিছু নেই, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এখানে আমরা সিম্পলি ভ্যালু বসাবো হাফ ইন্টু 1000 ইন্টু এক্স কত? 0.1, তাই না সমান। তো এটা থেকে আমরা যদি ডাব্লু খুঁজে ট্রাই করি তাহলে তো আমাদের ক্যালকুলেটরে দেখে দিতে পারবো। আমি দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কৃতকাজ সেক্ষেত্রে হবে যে মাত্র 5 জুল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন অ্যান্সার হলো। এবার থার্ড কোশ্চেন এর অ্যান্সার কি? থার্ড কোশ্চেনটা আমাদের বুঝতে হবে আসলে জিনিসটা কি চেয়েছে। থার্ড কোশ্চেন হচ্ছে বস্তু বেগ। বস্তু বেগ মানে কি? এইখানে যে একটা বস্তু ছিল না, আচ্ছা সেই বস্তুটাকে আমি এদিকে টেনেছি, টেনে দেওয়ার পর যখন আমি বস্তুটাকে ছেড়ে দেবো তখন কি বস্তুটি ওই স্পিড নিয়ে ফিরে আসবে না? অবশ্যই ফিরে আসবে। মানে সেখান থেকে মানে যে স্প্রিংটা যেখানে টানলাম, টেনে এই জায়গা পর্যন্ত টেনে ছেড়ে দিয়েছি, আচ্ছা ছেড়ে দেওয়ার পর যেটা হবে যে এখান থেকে সেই বস্তুটা স্প্রিং এর সাথে টান দিয়ে জোরে ফিরে আসবে না? হ্যাঁ অবশ্যই ফিরে আসবে। আচ্ছা ফিরে আসার সময় তার মাঝে যে একটা স্পিড তৈরি হবে, সেই যে ভেলোসিটি তৈরি হবে, সেই যে বেগ, সেই বেগটি আমাদের বের করবো। এখন আমরা কিভাবে বের করবো বলতে পারবো? সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র ইউজ করব। কি সূত্র ছিল? যে শক্তি, তাই না? মোট শক্তি কি? ডাব্লু, তাই না? ডাব্লু সমান কি? তার স্থিতি শক্তি প্লাস গতি শক্তি, তাই না? এই ক্ষেত্রে কি আমাদের স্থিতি শক্তির কোনো প্রয়োজনীয়তা লাগবে? উত্তর হচ্ছে না। কেন? কখন লাগতো? যখন সেই স্প্রিংটা যদি সাপোজ স্প্রিংটা এইভাবে না থাকে, যদি স্প্রিংটা তোমার ধরো না এইভাবে স্প্রিংটা ছিল and এখানে বস্তুটা আছে, তার মানে নিচ দিকে এমজি বল কাজ করছে, তখন সেটা আমাদের প্রয়োজনীয়তা দরকার পড়তো। বাট এই ক্ষেত্রে আমরা আড়াআড়ি আনুভূমিক কাজ করছি, এই কি বল উলম্বিক কাজ না। দ্যাটস এই ক্ষেত্রে আমাদের ওটার কোনো মেজারমেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই। এই ক্ষেত্রে যে আমাদের কাজটা হবে সেটা হবে কেবল মাত্র গতিশক্তি। ইপি আসছে না, কেন আসছে না সেটা এক্সপ্লেন করলাম। তার মানে ইপি জিরো, সেক্ষেত্রে জাস্ট ইকে এক্সিস্ট করে। ইকে সূত্র কি? ইকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আচ্ছা এবার ভ্যালু গুলো বসাই। আমরা ডাব্লিউ 2 নাম্বার থেকে পেলাম 5 জুল। আমাদের এই জুল লেখা লাগবে না, আমাদের এখানে হাফ, ঠিক আছে, আর বস্তুর ভর বলে দিয়েছিল 2। এখন বেগ আমাদের বের করতে পেরেছি। এখন যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেটরে আমরা বসাই তাহলে আমরা ভি এর যে মান পাবো সেটা হবে √5। ঠিক আছে, √5। এখন তুমি রুট লেখো কি ভ্যালু, এক্সাক্ট পয়েন্ট ভ্যালুতে লেখো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটার ভাবে আমাদের থার্ড কোশ্চেন। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের প্রথম পার্ট হলো এটা বেসিক পার্ট, এবার এই পার্ট হচ্ছে আমাদের যখন ঘর্ষণ যুক্ত থাকে তখন। আচ্ছা চলো এই টপিক যখন এখন শুরু করব তাহলে হচ্ছে ছি, তো এই ক্ষেত্রে সেই প্রশ্নটা যদি আবার আমরা তুলি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন বুঝতে হবে, আগে করছিলাম কি আমরা এই দিকে একটা বল দিচ্ছিলাম, বস্তুটা স্বাভাবিকভাবে আগাচ্ছিল, কেউ ডিস্টার্ব করছিল না। কিন্তু এবার কি স্বাভাবিকভাবে আগাবে? উত্তর হচ্ছে না। এইবার আমরা যদি এই দিকে একটা বল প্রয়োগ করি, কত বল উদ্দীপকে দেওয়া আছে সেটা হচ্ছে 100 নিউটন, তাই না? 100 নিউটন দেওয়া আছে। আচ্ছা অবশ্যই বল প্রয়োগের বিপরীত দিকে কাজ করে আমাদের ফ্রিকশন ফোর্স, এটা তো আমাদের জানা আছে অবশ্যই। কারণ ফ্রিকশন ফোর্সের সূত্র কি? সেটা কি ছিল আমাদের ফোর্থ চ্যাপ্টারে? ছিল এফ ইকুয়াল টু মিউ আর। আর কি? সেটার জন্য আমাদের জানা লাগবে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? ভূমির সমান্তরালে উলম্বভাবে কাজ করে প্রতিক্রিয়া বল। আচ্ছা প্রতিক্রিয়া বল কার সমান? এই ক্ষেত্রে ভূমির নিচে কে কাজ করছে? এমজি, তার মানে প্রতিক্রিয়া বল অবশ্যই এমজি সমান হবে। কেন সমান হবে?
কেউ যদি সেটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যদি আর সাপোজ বেশি হতো বস্তুটা এই দিকে উড়ে চলে যেত, যদি জি বেশি হতো বস্তুটা মাটির নিচে ঢুকে চলে যেত, কিন্তু সেটা কি হচ্ছে না, স্বাভাবিকভাবে সামনে পিছিয়ে যাচ্ছে, তার মানে এই ব্যালেন্সটা আমাদের বোঝা যাচ্ছে। এখন কেউ যদি জিজ্ঞেস করে আর কি সবসময় জি হবে, উত্তর হচ্ছে না। আমরা এইটারই প্রথম সেকেন্ড স্লাইডে পড়েছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড স্লাইডে যে ছবিটা আঁকেছিলাম, এই ছবিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে আমাদের যেটা হবে যে এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের আর কি অবশ্যই ভূমি বরাবর, আই রিপিট ভূমি বরাবর, এইটা না, এটা এক্ষেত্রে ভূমি না, এটা আনুভূমিক, আর এইটা হচ্ছে ভূমি। আচ্ছা, ভূমি আনুভূমিকের সাথে এটা এটা হচ্ছে মিনিং। ভূমি বরাবর লম্বভাবে, এটা যদি ভূমি হয় এর লম্বভাবে আর কাজ করবে। কেউ যদি প্রশ্ন করে আর এর মান কত হবে, আর এর ঠিক বিপরীত, আর এর এই দিক না, কেবল আর এর ঠিক বিপরীত দিকে যতগুলো একাধিক 10-20 যত বল থাকবে তাদের প্রত্যেকের যোগফল, এক্ষেত্রে কয়টা আছে, কেবল একটাই আছে, সেটা হচ্ছে এমজি কস থিটা। মানে এই ক্ষেত্রে যেটা হবে যে আর ইকুয়াল টু এম জি কস থিটা, এটা হচ্ছে আমাদের কথা। চলো এটা আমাদের বোঝার জন্য যে আর কিভাবে বের করা লাগে, প্রতিক্রিয়া বল আছে। আর যদি বের করা থাকে তাহলে তো আমরা পারবো। এখন আমরা যদি বলি এই পার্টিকুলার ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কত, চলো বের করি। এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু মিউ জি না মিউ আর, আচ্ছা মিউ আর, আর মানে কি এই পার্টিকুলার ক্ষেত্রে আর মানে হচ্ছে এনজি। আচ্ছা মিউ এর মান কত, প্রশ্নে বলে যাচ্ছে 0.1, ভর কত বলে দিয়েছে 2 কেজি, ঠিক আছে। এবং বলে দিয়েছে যে কি বলে নাম, মানে বলে দিয়েছে না জি এর মান তো জীবনে বলা লাগে না, এটা তো সবাই জানে। জি এর মান যেটা সেটা হচ্ছে 9.8। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে আমরা পাবো 1.96 নিউটন, এটা হচ্ছে আমাদের ফোর্স মানে ঘর্ষণ বল। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে স্প্রিং ধ্রুবক কি, এটা মনোযোগ করে শোনো। আমরা স্প্রিং ধ্রুবকের সূত্র কি লিখতাম দেখি একটু, সেটা হচ্ছে আমরা তো এটা তো জানি যে এফ ইকুয়াল টু কে এক্স, তাই না। আর এখানে তাহলে কে ইকুয়াল টু কত, এফ বাই এক্স, তাই না, এটা হচ্ছে আমাদের সিম্পলি। এখন এখন এখানে কিন্তু তোমরা একটা ভুল করে দেবে। আমরা গত টপিকটা যখন পড়লাম তখনই আমরা এখানে এফ এর মান খুব সুন্দরভাবে 100 বসাই দিলাম, যেটা উল্লেখ আছে, বাট এই ক্ষেত্রে 100 বসাতে পারবো না। কেন? কারণ 100-র মধ্যে এইটুক নিউটন আমার একটু কাজে না নষ্ট হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করা মানে হচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছে। কিসে নষ্ট হচ্ছে? সেই যে বস্তুটা নিয়ে যাচ্ছে আমি, সে মাটির সাথে ঘুষে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দরকার পড়ছে না। আমাদের কতটুক কাজ করছে 100-র মাঝে, এই নষ্ট হওয়া ঠিক বাদের দোলা অ্যাকচুয়ালিতে কাজ করে স্প্রিংটাকে নামিয়ে নিয়ে যাচ্ছে। সেটার জন্যই আমাদের এই ক্ষেত্রে এফ 100 হবে না, এফ হবে 100 মাইনাস 1.96 বাই যেটা লাইক এক্স, এক্ষেত্রে কত 0.1 মিটার গেছে, ঠিক আছে। আমরা যদি এখানে এখন এটার উত্তর দেখতে যাই তাহলে যেটা হবে সেটা হবে যে এই ক্ষেত্রে যেটা 980.4 নিউটন পার মিটার, ঠিক আছে, নিউটন পার মিটার, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। চলো এখন আচ্ছা সাপোজ এটাকে আমরা কে না বলে এটাকে কে প্রাইম দিয়ে প্রকাশ করেছি, কারণ এটা নতুন হয়ে গেল। আগে কে 100 1000 পেয়েছিলাম, এখন কে 1000 এর জায়গায় একটু কম পেলাম। চলো সমস্যা নেই। এখন আমরা 2 নাম্বার প্রশ্ন আমাদের দুইভাবে অ্যাপ্রোচ করতে পারবো, আমরা দুইভাবেই দেখবো, সমস্যা নাই। সাপোজ আমরা দুইটা সেকশন করি, হ্যাঁ। একটা সেকশন হচ্ছে অরিজিনাল যেটুকু কাজ হলো মাইনাস যেটুকু কাজ ক্ষয় হলো, উত্তর হচ্ছে আমাদের বেঁচে থাকা কাজ, মানে কি বললেন স্যার। চল ডাব্লু ধরে নাও কৃতকাজ। আমরা যদি সেই জিনিসটাকে এই যে সূত্রটা প্রয়োগ করি, এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে একরকম ভাবে পাবো, এবং আমরা এই সূত্রটা প্রয়োগ করলে আর একরকম পাবো, সেটা পরে দেখছি। আগে এটা দিয়ে আমরা দেখা শুরু করি। তো চলো আমরা এই অ্যাপ্রোচটা স্টার্ট করি। সেটা হচ্ছে যে আমরা প্রথমে সিম্পলিফাই করব, অরিজিনালি কত হওয়ার কথা ছিল। আমরা প্রথমে পেয়েছিলাম যে কে এর মান 1000, আমরা সেটাতে করছি, মনোযোগ দিতে করতে হবে, এটা কিন্তু দুইভাবে আমি দেখাবো। ইনটু আমাদের কতটুকু গেছে 0.1 মিটার গেছে, সেটা ডিসপ্লে। আমরা যদি সেটা দেখি, আমরা 1 নাম্বার থেকে পেয়েছিলাম সেটা 5 জুল হবে, এটা আমাদের জানা কথা, আমরা দেখিয়েছিলাম সেটা কোন সম্বন্ধ 5 জুল। আচ্ছা এখন যেটা কথা, যে যেটা আমি একটু আইরনি করব, আইরনি বলতে সেটা হচ্ছে যে এখন কি এটার মাঝে একটু কাজ নষ্ট হবে, অবশ্যই কাজ নষ্ট হবে। এখন তোমরা যদি বলো যে কাজ নষ্ট হবে মানে কি স্যার, মানে হচ্ছে যে এই কাজটা তো কমপ্লিটলি স্প্রিং এর উপর না। আমাদের প্রশ্নে স্প্রিং রিলেটেড পার্ট আছে, স্প্রিং রিলেটেড পার্টের কাজ এইটা না, এইটা হচ্ছে লাইক যে দিচ্ছে তাকে আলটিমেটলি কত দিতে হয়েছে। বাট প্রশ্ন তো মূলত স্প্রিং এর কাজ নেই, স্প্রিং এর কাজ এতগুলো না। আমি বুঝাতে পারছি কিনা জানি না, স্প্রিং এর কাজ হচ্ছে এর থেকে কম, কারণ কিছু কাজ না মাটির ঘুষাঘুষিতে নষ্ট হয়েছে। আমি প্রশ্ন করবো কত কাজ নষ্ট হয়েছে, সেটাই যদি আমরা দেখতে যাই সেই কাজটা আমরা লাইক ডাব্লু প্রাইম দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। ডাব্লু প্রাইম হচ্ছে কত, সেটা হবে যে এফ এক্স। এফ কি,
এফ তো আমরা জানি মিউ আর এক্স, তাই না? এখন মিউ আর কি সেটা আমি একটু আগে বুঝলাম, সেটা আমি আর বোঝাবো না, বোঝানোর কোনো মানেই নেই, কারণ এটা তো লাইক এই জায়গাতে আমরা দেখালাম যে মিউ আর জিনিসটা কিছু না। আমরা সেখান থেকে দেখলাম যে এফ মিউ আর এর মান পেয়েছিলাম 1.96 ইন্টু এক্স এর মান 0.1 মিটার, ওটা তো বলে দেওয়া আছে। সেটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাবো 0.196 জুল। তার মানে এইটুকু কাজ নষ্ট হলো। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে কতটুকু কাজ হলো, উত্তর হচ্ছে এদের পার্থক্য, মানে কৃত কাজ ডাব্লু আর এটাকে ডাব্লু নট দিচ্ছি, এটা অরিজিনাল কাজ, তাই নয়। কারণ ডাব্লু যদি হয় তাহলে ডাব্লু মাইনাস ডাব্লু নট মাইনাস ডাব্লু প্রাইম, তার মানে 5 থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে আমাদের যেটা বাঁচবে সেটা হচ্ছে যে 4.804 জুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আমরা এটাকে আরেক ভাবে অ্যাপ্রোচ করতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে আমরা ডাব্লু ইকুয়াল টু প্রথমেই লিখে দিব হাফ কে প্রাইম এক্স স্কোয়ার। কে প্রাইম যখন লিখছি আমাকে বুঝে নিতে হবে কে প্রাইম আর কে না এক না। কে যখন ছিল তখন নর্মাল সিম্পল চিন্তা ভাবনা করা, অরিজিনাল চিন্তা ভাবনা যখন ঘর্ষণে। বাট কে প্রাইম মানে আমি অলরেডি একবার ঘর্ষণকে গুনে নিয়েছি, আমি ঘর্ষণের হিসাব করে যেটা পেয়েছি সেটা কে প্রাইম, মানে ঘর্ষণের হিসাবে কে প্রাইমের মধ্যে অলরেডি এক্সিস্ট করে, আমি তাকে আবার নতুন করে ঘর্ষণের হিসাব দিতে যাব না, দিতে যেতে পারবো না। সেটাই এখন আমরা যদি এইভাবে অ্যাপ্রোচ করি তাহলে হাফ ইন্টু কে এর মান 98 কত ছিল 0.4 ইন্টু এক্স স্কোয়ার মানে 0.1 স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেটর ইনপুট করি আমরা সেম এটাকে সাপোজ ডাব্লু প্রাইম বলছি, তো ডাব্লু প্রাইম বলবো না, ডাব্লু বলি, ডাব্লু প্রাইম তো আমাদের এখন তার মানে ডাব্লু বলছি আমরা সেম মানি পাবো যে 4.804 ক্যালকুলেটর যদি আমরা ইনপুট করি সেটাই, তাহলে আমরা সেম অ্যান্সার আরেকটা পেলাম। ঠিক আছে, তার মানে আমরা দুইটা অ্যাপ্রোচে শিখলাম, খুব ইজি সহজ। এবার চলো আমরা থার্ড কোশ্চেনটা দেখি, সেটা তখন আমাদের ফাইনাল কোশ্চেন হবে। ধন্যবাদ। আরেকটা টপিক আছে, চেন টেবিলের নিচে থাকে চেন তোলা, ঠিক আছে? তবে সেটা আমি বলবো যে খুব একটা মেজর না চেইন তোলাটা, কারণ সেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য বেসিক্যালি জিনিস। এইচএসসি তে রেয়ারলি কখনো চেইন তোলা এসেছে আমার জানা মতে, আমাদের এইটুকুই জিনিস আলটিমেটলি। আরো ছোটখাটো অল্প অল্প একটু একটু জিনিস আছে, সেটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এখন আসবে, সেটা আমি আর পরের টপিকে বুঝাচ্ছি, মানে এরপর এই প্রশ্নটা করে। এখানে আমাদের থার্ড কোয়েশ্চেন যেটা বলেছে যে এটা হলে বেগ বল, এটা প্রচুর ইজি, আমরা সেম কনসেপ্ট ইউজ করব। শুধু এই ক্ষেত্রে আমাদের যে ডাব্লু ছিল সেই ডাব্লুটা আর 5 জুল না হয়ে 4.805 জুল হবে, মানে যেটা এখন পেলাম। কেন? কারণ 5 জুল তো আলটিমেট শক্তি, তার মধ্যে এইটুক জুল রাস্তার সাথে ঘষাঘষিতে নষ্ট হয়ে যায়, এটা কাজ করতে পারে না, আলটিমেটলি স্প্রিং এর উপর কাজ করছে এই শক্তিটা। দ্যাটস ওয়াই আমরা সেক্ষেত্রে যখন আমরা লাইক এই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এর মান যখন লিখবো তখন 5 জুল না লিখে 4.804 জুল লিখবো, ঠিক আছে? এন্ড দেন সেটার পরে যদি আমরা লাইক এপার ওপর তোলপার করে যদি এই অ্যান্সার বের করা শুরু করি, সেটা হবে যে আমরা একটু ঠিক আছে, তাহলে এটা আমরা রুট ওভার এটা, তাহলে রুট ওভার এটার মান যত হবে সেটা সাপোজ লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 2.192 লিখে দেবো, 2.192 ms মাইনাস 1। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আরেকটা অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমরা নোট ডাউন করি, সেটা হবে কাজ ক্ষমতা শক্তি। ইজি জিনিস, হার্ড জিনিস না, ঠিক আছে? অনেকে ভাবে যেটা কি কিনা, খুবই ইজি, আমি দেখাই দিচ্ছি। কাজ কাজ ক্ষমতা কেন বলছি, সরি কাজ শক্তি উপপাদ্য, কাজ ক্ষমতা উপপাদ্য বলছেন না, কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? এই উপপাদ্যটা তোমাকে অ্যাকচুয়ালি তো মুখস্থ করা লাগবে বই থেকে, ঠিক আছে? কারণ এটা খ নাম্বারে প্রচুর আসে। উপপাদ্যটি লিখো, উপপাদ্যটি ব্যাখ্যা করো এরকম টাইপের, ঠিক আছে? উপপাদ্য, ঠিক আছে? সেটা আমি লাইক একটা এমনি একটা সিম্পলি ফটো দিছি, সেটা থেকে হালকা হয়তো বুঝতে পারবা। এটা হচ্ছে যে আমাদের কাজ শক্তি উপপাদ্য, এটা খুবই হার্ড না, ইজি জিনিস দিন শেষে, ঠিক আছে? আমাদেরকে জাস্ট একটু বুঝতে হবে জিনিসটা কি বলছে। বলছে কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? মানে সাপোজ আমরা কোন একটা স্পিডে যাচ্ছি বলতে একটা আমার ভেলোসিটি আছে, মানে আমার একটা গতিশক্তি আছে, আমার কোনো একটা ফোর্স প্রয়োগ কারণে কোনো একটা কাজ করার ফলে সেটা আইদার হয়তো আমার স্পিডটা বাড়াই দিলাম, স্পিডটা কমাই দিলাম, অর্থাৎ আমার গতিশক্তি নিয়ে একটু কমা বেশি করলাম, সেইটাতে যে কাজটা হবে সেটা হবে আমাদের স্পিড কাজ, ঠিক আছে? মানে ডাব্লিউ এন্ড মানে হাফ এম ভি, ভি মানে হচ্ছে শেষ বেগ, আদি বেগ, ঠিক আছে? এটাই। এন্ড যদি আমরা স্থির অবস্থা থেকে শুরু করি, স্থির অবস্থা থেকে শুরু করলে কি হয়, সেক্ষেত্রে যেটা হয় যে স্থির অবস্থা শুরু করলে যে লাইক এই ডাব্লিউ ইকুয়াল টু জাস্ট হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এটা তো আমাদের সবচেয়ে সবারই জানা কথা, তাও একটু হাফ এম
ভি স্কোয়ার, এটা তো সবার জানা কথা, এটা যদি সিম্পলি থাকে, এটা তো 9-10 থেকে জানা আছে, ঠিক আছে। বাট এটার কথা যে যদি আমরা গতিশক্তি একটা চলাকালীন আরেকটা পরিবর্তন করি, স্থির অবস্থা মানে কি -0, তাই না? এই পার্টটা তো তখন 0 স্থির অবস্থা থেকে আসবে, তার কারণে এটাও একটাই মেন সূত্র। তো আমরা এইভাবে বিভিন্ন ম্যাথ আসতে পারে, যেভাবে আসো তোমরা এইভাবে করতে পারবো। এন্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের খ নাম্বারের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, খ নাম্বার, ঠিক আছে। থামনে খ লিখে দিই, তোমরা এটা পড়বা, ঠিক আছে। এখানে হয়তো জাস্ট বাংলা ভাষা লেখা আছে, ও না না না, তো উপপাদ্য লেখা আছে, এটা কোন উপপাদ্য থেকে এটা পরিবর্তন সময়, এটা ইম্পর্টেন্ট, খ নম্বর আসতে পারে, তোমরা দেখতে পারো। আর ম্যাথমেটিক্যাল টার্ম এটা খুবই সহজ, খুব একটা হার্ড না। তো অলরেডি ক্লাস অনেকক্ষণ হয়ে গেল, আমি বলেছিলাম হয়তো 2.5 ঘন্টার মাঝে করবো, এখন যাই না 2.5 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়, যাই হোক। ভাই তো এখন তোমরা ভালোভাবে ক্লাসটা করো, মনে হয় না পার হয়েছে, হয়তো 2 ঘন্টা 20-25 মিনিটই হয়েছে। তো আরেকটু হয়তো টাইম থাকলে এটারও কিছু হয়তো ম্যাথ দেখাতো, বাট সমস্যা নাই, তোমরা এতক্ষণ আমি যা যা শিখেছি আশা করি পারবা, কোনো প্যারা নাই। আর না পারলে আমাকে জানাবা। তো আজ এখান পর্যন্তই, ভালো থাকো এন্ড ভালোভাবে করো, পড়াশোনা করো, এই আর কি। আসসালামু আলাইকুম।